তাহলে এখন দেখো আজ পড়াবো হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, আলোর ব্যতিসার। ঠিক আছে, খাতা কলম নাও এবং লেখা শুরু করো। যেটা বুঝবা না প্রশ্ন করবা, মিউট করে রাখবা যাতে কোনো সাউন্ড না আসে। যেটাই বুঝবা না প্রশ্ন করবা এবং আমি জিজ্ঞেস করলে একজনে অ্যান্সার দিও, দু একজন। ঠিক আছে, আজ পড়াবো হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, মানে হচ্ছে আলোর ব্যতিসার। লাগো ইন্টারফারেন্স অফ লাইট মানে হচ্ছে আলোর ব্যতিসার। ঠিক আছে, বোঝা যায়? ইন্টারফারেন্স অফ লাইট, আলোর ব্যতিসার। হেডিং দাও। ব্যতিসার কি দেখো, আলো যে একটা আর তরঙ্গ মানে অনুপস্থ তরঙ্গ, এটা ব্যতিসারের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এখন হাইগেন্স যেহেতু বলেছে, হাইগেনের প্রথম দুইটা কিন্তু আমরা প্রমাণ করছি যে প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র মেনে চলে। হাইগেন্সের তরঙ্গ তথ্য মতে তরঙ্গ তথ্য অনুসারে সব কিছুই ব্যাখ্যা করা যায় শুধু পোলারাইজেশন মানে সমবর্তন বাদে। কি ব্যাখ্যা করা যায় না হাইগেন্সের বলতো ভাই? পোলারাইজেশন মানে কি বলতো? সমবর্তন ব্যাখ্যা করা যায় না, কারণ এটা ব্যাখ্যা করা যায় ব্যতিসার। তাহলে ব্যতিসার কিভাবে ব্যাখ্যা করবো একটু তোমাদের যদি আমি গ্রাফ দেখাই। ধরো এই দুইটা তরঙ্গ এক জায়গায় মিলিত হয়েছে মনে করো। এখন তো দুইটা তরঙ্গ দেখা যাবে না, একটা আরেকটার উপর পতিত হয়েছে। মনে করো এই তরঙ্গের নাম দিলাম, প্রথমটা দিলাম y1। এই তোমাদের কিন্তু এটা পড়াইছিলাম, মনে আছে কোথায় বলো তো? এরকম উপরিপাতন, একটা তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গের সিম্পল হারমোনিক মোশন, SHM মনে আছে? সিম্পল হারমোনিক মোশন ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম না? ওই কনসেপ্ট কাজে লাগবে। ধরো এটা y তরঙ্গ, এটা y2, এই জায়গায় উপরিপাতন হয়েছে। উপরিপাতন হওয়ার পরে কি হয়েছে, প্রথম তরঙ্গের মনে করো ধরলাম হচ্ছে এইদিকে দেখো, প্রথম যে তরঙ্গ আছে সেই তরঙ্গের বিস্তার ধরলাম 3 সেন্টিমিটার, আর পরের যে তরঙ্গ y2 সেই তরঙ্গের বিস্তার ধরলাম হচ্ছে, সাপোজ ধরে নাও বোঝার জন্য বলতেছি, 5 সেন্টিমিটার। তাহলে এদের লব্ধি বিস্তার কত হবে ভাই? এই বরাবর হবে না? 5 না বলে 4 বলি, ধরো 4 90 ডিগ্রিতে। তাহলে এর কি লব্ধি কত হবে বলো তো ভাই? 5 সেন্টিমিটার। আর প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে 5 সেন্টিমিটার হলো? লব্ধি তো জানো 90 ডিগ্রি হলে কি হয় ভাই? 90 ডিগ্রি হলে এটা লব্ধি কত হবে? 3 আর হচ্ছে 4 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে লব্ধি আর ইকুয়াল টু কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন প্লাস 2 পি কিউ কেন দিব না? cos 90 ডিগ্রির মান 0। তাহলে এখানে যদি 3 এর উপর স্কোয়ার দাও এবং 4 এর উপর স্কোয়ার দাও তাহলে কত হয়? 25। 25 কে করলে 5 হয়। বুঝতে পারছো? তাহলে এখন দুইটা তরঙ্গ যদি একই দশা সম্পন্ন, একই তরঙ্গ বেগ এবং একই উৎস থেকে যাচ্ছে, মানে কম্পাঙ্ক সেম, এরকম যদি দুইটা তরঙ্গ এবং এদের বিস্তার প্রায় কাছাকাছি, সর্বোচ্চ বিস্তার প্রায় কাছাকাছি এরকম যদি হয়, একটা 3 একটা 5 হলে এর লব্ধি হবে কত সেন্টিমিটার বলো? 5 সেন্টিমিটার। তাহলে এখন উপরিপাতন নীতি অনুসারে আমরা কি জানি? সিম্পল হারমোনিক মোশনের উপরিপাতন নীতি, উপরিপাতন নীতি কি তোমাদের দেখাবো? মানে ওই যে ফার্স্ট ইয়ারে যেটা করাইছিলাম ওটা ভুলে গেছো তো মনে হয়, নাকি? না এমনি দেখাবো যে এটা এইভাবে হয়। আচ্ছা দেখেই তুমি বুঝতে পারো কিনা। এখন দেখো তো ওয়াই নেট ইকাল টু কি হবে বলো তো ভাই? ওয়াই নেট এটা ভেক্টর রাশি হবে কি? প্রথমটা y1, এটা ভেক্টর y1 প্লাস হচ্ছে কি এই ভেক্টর প্লাস y2 এই ভেক্টর, এটা লব্ধি। এখানে মান প্লাস দিক আছে একসঙ্গে। এখন যদি ভাই একই সঙ্গে এই দুইটা না হয় যদি আরো বেশি তরঙ্গ যদি এক জায়গায় কি হইতো ভাই বলো তো? উপরিপাতন ঘটতো। তাহলে আমরা কি লিখতাম? এভাবে লিখতাম হচ্ছে ওয়াই নেট নিট ওয়াই হবে এরকম যদি অসংখ্য থাকে, y1 প্লাস কি হবে পরিপাতন y2 প্লাস হবে হচ্ছে y3। ঠিক আছে, এরকম ডট 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 চলতেই থাকলো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে উপরিপাতন নীতি আমরা কেন করছি একটু পথ দেখাচ্ছি। তোমাদের এর দরকার, তোমাদের পড়াবো হচ্ছে এই যে এরপরে আলোর যেহেতু ব্যতিসার পড়াচ্ছি, ব্যতিসার মানে হচ্ছে আলোর তোমার হচ্ছে যাওয়ার পথে বাধা সৃষ্টি করা। যেখানে বাধা হবে সেখানে অন্ধকার, আর যেখানে বাধা হবে না সেখানে আলোর সৃষ্টি করবে। তার আগে তোমাদের একটু থিওরি দেখাই। আলো একটা আর তরঙ্গ ব্যতিসারের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যে অনুপস্থ তরঙ্গ দেখতেছে না, এরকম করতেছে না, আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ।
তাহলে এখানে লাগো তো ভাই, একটু থিওরি লাগো। থিওরি লেখার পর আমরা মেন পড়ায় চলে যাই। তাহলে হচ্ছে আলো একটা আট তরঙ্গ ইয়া কার মাধ্যমে ব্যাখ্যা করা যায় যদি এমসিকিউ আসে? দেখো, আলো একটি আট তরঙ্গ ইহা ব্যতিসারের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। আট তরঙ্গ ইহা ব্যতিসারের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্যতিসারের সত্য কি? তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, ব্যতিসারের সত্য। ব্যতিসার হতে হলে কি কি সত্য হওয়া লাগবে? ব্যতিসারের সত্য, এখন যদি বলি ব্যতিসারের সত্য কি, এটা ভালোভাবে দেখো, কারণ তোমাদের পড়াবোই এখন ব্যতিসার। ব্যতিসার হলে তোমাদের আমি 5টা সত্য পড়াবো। সেই 5টা সত্য, নাম্বার 1, ব্যতিসার সৃষ্টি হতে হলে আলোক উৎস দুটি সুসংগত হতে হবে। সুসংগত কি পরে বোঝাচ্ছি। দুইটা আলোক উৎস লাগবে, আলোক, কারণ না হলে একটা আর একটা তরঙ্গ তো উপরিপাতন হবে না, ব্যতিসার সৃষ্টি হবে না। এই কি হলো? আলোক উৎস দুইটি সুসংগত হতে হবে। ঠিক আছে, নাম্বার 1। এখন লেখো 2 নম্বর কন্ডিশন ব্যতিসারের সত্য, উৎস দুটি ক্ষুদ্র ও সূক্ষ্ম হতে হবে। বড় হওয়া যাবে না, বড় বাল্ব নিলে হবে না। উৎস দুইটি ক্ষুদ্র ও সূক্ষ্ম হতে হবে। সূক্ষ্ম হতে হবে। 3 নম্বর কন্ডিশন আমরা যদি বলি, 3 নম্বর কন্ডিশন হচ্ছে উৎস দুইটি পরস্পরের খুব নিকটে হতে হবে। দূরে হলে হবে না, খুব কাছাকাছি, 1 মিলিমিটারের মতো, সর্বোচ্চ 1 মিলিমিটার, তার চেয়ে বেশি হলে কাজ করে না অত ভালো। তাহলে উৎস দুইটি পরস্পর খুব নিকটে হতে হবে। উৎস দুটি পরস্পর খুব নিকটে হতে হবে। হতে হবে। এবার যদি আসি 4 নম্বর, 4 নম্বর বলেছে তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান। ভাই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তরঙ্গ যে দুইটা নিব তার বিস্তার সমান হলে সবচেয়ে বেশি ভালো হয়, সবচেয়ে ভালোভাবে ব্যতিসার মানে বোঝানো যাবে আর কি, স্পষ্ট বোঝা যায় যে আলোর ঝালরটা স্পষ্টভাবে পড়েছে। কিন্তু তাও যদি না হয় প্রায় কাছাকাছি হতে হবে। তাহলে তরঙ্গ দুইটির বিস্তার তরঙ্গ দুইটির বিস্তার সমান বা প্রায় কাছাকাছি হতে হবে। হতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নম্বর, পর্যায়ক্রমিক উজ্জ্বল ও অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য যথাক্রমে, এদিকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পরে বোঝাচ্ছি, এখন আপাতত জানা রাখো এটা হয়, কারণ এগুলো ক্যালকুলেশন করাবো। পর্যায়ক্রমিক উজ্জ্বল ও অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য যথাক্রমে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা হয়, তাহলে অর্ধ তরঙ্গ মানে কি? ল্যামডা ডিভাইডেড বাই 2। অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের
জোড় এবং অজোড় গুণিতক হবে। জোড় মানে হচ্ছে যুগ্ম, তোমাদের বই লেখা থাকবে, এটাই মানে জোড়, যুগ্ম। আর একটা হচ্ছে অযুগ্ম। গুণিতক হবে। লেখা হয়েছে ভাই? লেখা হলে বলবা। তাহলে এই হচ্ছে ব্যতিচারের সত্য। আলোক উৎস, এখন প্রশ্ন হচ্ছে, আমি প্রত্যেকটাই বোঝাবো। অবশ্যই আলোক উৎস দুটি সুসংগত হতে হবে। সুসংগত মানে হচ্ছে একই কম্পাঙ্ক, কণিক বেগ, ঠিক আছে, বিস্তার, এগুলা হচ্ছে কাছাকাছি হতে হবে। বুঝতে পারছো? এই যে ধ্রুবক কে মানে হচ্ছে 2π হচ্ছে ল্যামডা বলা হয় একে, ধ্রুবক, এটা ঠিক হতে হবে। কণিক বেগ সেম হতে হবে, কম্পাঙ্ক সেম হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম হতে হবে, একে বলা হয় সুসংগত উৎস। যে দুটা উৎস নিবা, এই কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটা সমান হতে হবে, সেম, এটা যেন মনে থাকে, তাকেই সুসংগত উৎস বলা হয়। এবং কণিক বেগ, আলোর যে কণিক বেগ হবে এটা যদি সেম হয় তাকে বলা হয় হচ্ছে সুসংগত উৎস। যে দুটা এরকম আলোক উৎস নিব কাছাকাছি দূরত্বে, উৎস দুটি ক্ষুদ্র সূক্ষ্ম হতে হবে, এরকম ছোট হতে হবে, বেশি বড় হওয়া যাবে না, তাহলে কাজ করবে না। উৎস দুটি খুব নিকটে হতে হবে, মানে উৎস দুটির মধ্যবর্তী দূরত্ব এরকম হয় 1 মিলিমিটারে হয় সর্বোচ্চ, এটাই বড় হয়ে গেল তো। ঠিক আছে, এটা কি তোলা হয়েছে সবার? হ্যাঁ ভাইয়া হয়েছে। হ্যাঁ, তো পরের পেজে গেলাম, দেখো। আচ্ছা, এবার হচ্ছে দুটো উৎস নিলাম। এটা নিলাম ভাই সোর্স 1, পড়া শুরু, ইম্পর্টেন্ট। এখন আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। এটা সোর্স 1, এটা হচ্ছে সোর্স 2, আলোক উৎস দুইটা নিলাম। এখন ধরলাম এই আলোক এই পি বিন্দুতে মিলিত হয়, মনে করে পি বিন্দুতে দিলাম, এভাবে আলো যাবে তরঙ্গ আকারে। কারণ হাইগেন্স বলেছে আলো হচ্ছে তরঙ্গ, হাইগেন্সের অনুসারে আমরা প্রমাণ করতেছি তরঙ্গ এখানে যায় এই জায়গায় মিলিত হইলো। এটা যা কি হবে, এই দ্বিতীয় উৎস থেকে সুসংগত উৎস দুইটা, কি উৎস, সুসংগত উৎস কি একটু বৈশিষ্ট্য বলে দিই, এদের কে আর ল্যামডা হবে সেম, ল্যামডা সেম মানে একই। কে কি সেটা দেখাচ্ছি, ওমেগা সেম, কণিক বেগ সেম, ঠিক আছে। সুসংগত উৎসর বৈশিষ্ট্য, ওমেগা ইকাল টু তোমরা জানো তো কণিক বেগ 2πf, কম্পাঙ্ক এটা, তাহলে কম্পাঙ্কও সেম হতে হবে। যে ভাই কণিক বেগ যদি দুইটার সেম হয় তাহলে দেখো তো 2π তো কনস্ট্যান্ট, তাহলে এটাও সেম হবে, দুইটার কণিক বেগ সেম, ঠিক আছে। আর কে মানে হচ্ছে, কেওটা সেম হবে, কে মানে হচ্ছে 2π/ল্যামডা, একে কে বলা হয়, ঠিক আছে। দুইটার যদি কে সেম হয় ভাই দেখো তো, এখানে কে যদি সেম হয় তাহলে অবশ্যই দুইটার কি ল্যামডাও সেম, তাহলে ল্যামডাও সেম। এটা যদি সেম হয়, একই যদি হয়, তাকে সুসংগত উৎস বলা হয়। এবার ধরলাম এই প্রথমটার, এই যে প্রথম সোর্স, এই যে পি বিন্দুতে আমরা যে পরিমাপ করতেছি, পি বিন্দুতে এটা হচ্ছে x1 দূরত্ব অতিক্রম করে, আর এটা হচ্ছে x2 দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে প্রথমটার সমীকরণ যদি আমি এভাবে লিখি, এদিকে দেখো তো ভাই, প্রথমটার সমীকরণ মনে করো এই যে y1 = এর সমীকরণ, এই যে প্রথমটা থেকে যে তরঙ্গ গেছে, তরঙ্গের সমীকরণ কিন্তু তোমাদের দেখাইছিলাম, y1 এর বিস্তার ধরলাম a1 সাইন, মনে পড়ে, ওমেগা টি, একই সময় গেছে দুইটা ভাই, এই এখানে টি সময় পর, দুইটাই টি সময় পর গেছে, এটা মনে করো টাইম টি = 2, তাহলে সাইন কে x1, কে, আচ্ছা নিয়ে আসি একটু, কে হচ্ছে প্রথমটা কত দূরত্ব অতিক্রম করেছে x1, এই যে x1 দিলাম। এখন দুইটা এটার কি হবে সমীকরণ, এটা ধরলাম y2, এই যে দ্বিতীয় সোর্স আলোক উৎস থেকে পি বিন্দুতে গেছে এবং কত দূর পথ অতিক্রম করেছে, পথ x2, তাহলে এটার সমীকরণ লিখবো, আর বিস্তার লিখলাম a2, এরপরে সাইন, ঠিক আছে, ওমেগা টি প্লাস হচ্ছে কে x2, ক্লিয়ার? এটা কি বুঝছো? এটা দুইটা হচ্ছে সমীকরণ, এটা দিলাম, এই যে তরঙ্গের সমীকরণ, এটা টি সময় পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন টি সময় পর পি বিন্দুতে মিলিত হলে ভাই দেখো তো, এটা y1 আর এটা y2 দুটা মেলা লব্ধি হবে না এখানে, যেহেতু এটা ভেক্টর রাশি। তাহলে টি সময় পর এখানে আমি আলাদা করলাম, এখন লিখলাম টি সময় পর পি বিন্দুতে
ওয়াই নেট হবে এদিকে দেখো ওয়াই নেট যেটা ভেক্টর রাশি, যেহেতু এখানে দুইটা নিছি ন্যূনতম দুইটা নিতে হবে, দুইটা আলোক উৎস y1 y2, এর মধ্যে মান এবং দিক আছে কারণ ভেক্টর। এখন আমরা দুইটা যদি যুক্ত করি এদিকে দেখো তো ভাই y1 কি ছিল, y1 ছিল হচ্ছে a1 sin ওমেগা টি প্লাস কে x1 এবং y2 কি ছিল এদিকে দেখো a2 sin ওমেগা টি প্লাস কে x2, লিখলাম a2 sin টি সময় পরে দুইটা টাইম সেম কে x2। এখন ভাই দেখো তো এই যোগটা তোমাদের আমি শিখাইছিলাম কিন্তু সেই সিম্পল হারমোনিক মোশন সরল সন্ধিত গতি, ওই যে পর্যাবৃত্ত গতি যেখানে ছিল, বুঝতে পারছো সেই অধ্যায়ে এই দুইটা কম্বিনেশন করলে এক জায়গায় যদি মিলিত করি, এই কম্বিনেশন এখানে লিখলাম আমি তোমাদের বোঝার জন্য, এই দুইটা যদি এক জায়গায় করি সংযুক্ত করি বা মিলিত করি তাহলে কি হবে দেখো, কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন অনুসারে অফ সিম্পল হারমোনিক মোশন সরল সন্ধিত গতি অনুসারে কি লিখতে পারি আমরা, সরল সন্ধিত গতি অনুসারে আমরা লিখতে পারি এই যে লব্ধি হবে ওয়াই আর, এই লব্ধিটা হবে এই এদের এই যে বিস্তার, এটা a1 এটা বিস্তার হচ্ছে a2, ঠিক আছে, তাহলে এদের লব্ধি বিস্তার হবে, লব্ধি বিস্তার এন্ড সাইন ওমেগা টি প্লাস কে x1, এই যে আদিটার সাথে একটা থিটা যোগ হবে, এটাই হবে হচ্ছে দুইটা যদি একসঙ্গে কি করো ভাই বলো তো কম্বিনেশন করো, বুঝতে পারছো, এটাই হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে তাহলে এটা কি দেখালেন আপনি, আমি দেখালাম ভাই দুইটা তরঙ্গ, এদিকে দেখো সোর্স S1 থেকে একটা গেছে সেটা y1 সমীকরণ এবং S2 থেকে একটা গেছে সেটা হচ্ছে y2 সমীকরণ, এই পি বিন্দুতে যায় একটা আর একটার উপর উপরিপাতন হবে, উপরিপাতন হলে কোনটা ধরবে, এই সমীকরণ লিখবো না এটা লিখবো, কারণ কোনোটাই লিখবো না, এখানে যদি থাকে তখন দুইটা উপরিপাতন হয় লব্ধির সৃষ্টি করবে যে ওয়াই নেট, সেটা আমরা সিম্পল হারমোনিক মোশনে তোমাদের পড়াইছিলাম, এরকম যদি দুইটা সমীকরণ আসে কম্বিনেশন করলে এ আর সাইন ওমেগা টি প্রথমটার সাথে খালি একটা এই যে থিটা যুক্ত হয়, বুঝা গেছে, আদি দশা একটা যুক্ত হয় দশা থিটা, ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন দেখাতে হয় তাহলে তোমরা আমাকে বলো, তাহলে মনে করো 15-20 মিনিট লাগবে, বলো কেউ একটু আওয়াজ দাও যে দেখতে চাও কিনা যে এটা কিভাবে হইলো। ভাই এটা উঠাও তারপরে একটু দেখায়েন। তাহলে আচ্ছা ওঠানোর পরে একটু বলবা মিম, তাহলে তুমি অন রাখো, আর যদি তুমি বলো যে এটা দেখাতে হবে যে ভাই এটা কিভাবে আসলো, এটা পড়া হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিল, তাও আমি দেখাবো সমস্যা নাই, কিন্তু 10-15 মিনিট যাবে, এখন কি দেখাবো, দেখায়েন সমস্যা নাই, এটা উঠাই। তা আচ্ছা ঠিক আছে ওঠাও তাহলে দেখাচ্ছি। ভাই উঠানো শেষ, এখন করান। আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে হলো একটু দেখাচ্ছি তাহলে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফার্স্ট ইয়ারের জিনিস আমি রিপিট করতেছি, দেখো সিম্পল হারমোনিক মোশন, তাহলে এদিকে দেখো হেডিং দাও কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন SHM, ঠিক আছে, আমরা ধরলাম এই জায়গায় একটা পার্টিকেল আছে, এই যে এরকম এরকম একটা পার্টিকেল, এটা হচ্ছে এই পার্টিকেল, এটা একটা মনে করো বস্তু, এর উপর হচ্ছে এইদিকে দেখো সিম্পল হারমোনিক মোশন মানে কি ছিল, এক নম্বর সত্য হচ্ছে এটা স্ট্রেট লাইনে যেতে হবে,
এইদিকে একবার যাবে, ওখান থেকে এসে এইদিকে একবার যাবে, সরলরৈখিক গতি, উপরে যাবে, উপর থেকে এসে নিচে যাবে, এরকম করবে, তাই না? সরল মনে আছে? নিচে আসবে, নিচে থেকে উপরে যাবে, সিম্পল হারমোনিক মোশন ফার্স্টের বলছিলাম। আর প্রথম কন্ডিশন হচ্ছে কি ভাই বলো তো ভাই, এই গতিটা হবে কি অবশ্যই পর্যাবৃত্ত গতি, এবং হচ্ছে এদিকে দেখো তো, তারপরে আরেকটা কি গতি, সরল রৈখিক গতি হবে। এটা পর্যাবৃত্ত গতি তো গোলাকারও হতে পারে, মনে আছে? এটা তোমাদের পড়াইছিলাম ফার্স্ট ইয়ারে। সিম্পল হারমোনিক মোশন হবে কি বলতো ভাই, এই গতিপথের এদিকে যাবে, এদিকে আসবে, সরল রৈখিকভাবে একটা কণার উপর কাঁপতে থাকবে এইভাবে। একটা দড়ির উপরে যদি তুমি টেপটা দিয়ে জড়ো, একটা দড়ির একটা প্রান্ত দড়ি দিয়ে এভাবে একটা ওয়ালের সাথে লাগায় এই মাথা থেকে যে দেবে ঝোঁকা, যে ওয়েভ তৈরি হবে না, ওই টেপ কোথাও যাবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, টেপ তার দড়ি থেকে চলে যাবে না, ঠিক সেম পরিমাণ, বুঝতে পারছো? বা তোমাকে যদি একটা ওয়েভ দেখায়, এরকম দেখো, এখান থেকে মনে করো ওয়েভ যাচ্ছে, এইদিকে ওয়েভ যাচ্ছে, ওয়েভটা এরকম এভাবে তুমি দড়ি এভাবে ঝাঁকাচ্ছ মনে করো, এই জায়গায় তুমি একটা মনে করো এই বিন্দুটা নিলা, সিলেক্ট করলা, এই বিন্দুর গতিপথ কেমন হবে জানো? তুমি একটা টেপ বাজা দিলা এরকম মনে করো এই দড়িতে, আর দড়িতে এই মাথায় থেকে এভাবে একবার উপরে তুলতেছে, একবার নিচে তুলতেছে, আর গতিপথ কেমন হবে জানো? এখান থেকে কিন্তু এটা যাবে না, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে এই জায়গায়। এই পয়েন্টটাই হচ্ছে আমরা যেটা হিসাব করতেছি, সেটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, মানে স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? এখানে একটা পার্টিকেল আছে, মানে বস্তু আছে, ক্ষুদ্র একটা বস্তু, ধরে নিলাম এফ বল প্রয়োগ করার ফলে, ঠিক আছে, F1 বল যখন প্রয়োগ করতেছি, তখন আর মনে করো এই দেখো তো ভাই, এর সমীকরণ হয় এরকম, মানে স্মরণ হয়, F1 যখন বল প্রয়োগ করতেছি তখন হয় এরকম, একই বিন্দুতে কিন্তু এই নিরপেক্ষভাবে শুধু F1 বল প্রয়োগ করলাম, তখন সমীকরণ হয়, ধরে নিলাম x1 a1 sin ওমেগা টি, ঠিক আছে? এবার নিরপেক্ষভাবে যদি F2 বল প্রয়োগ করি, তাহলে স্মরণ যেটা হয়, আমি ধরলাম x ইকাল টু a2, এটা বিস্তার, সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা দশা আর কি। এবার প্রশ্ন হচ্ছে, এই পার্টিকেলের উপর একসঙ্গে F1 আর F2 বল প্রয়োগ করলাম, ভাই এটা বল প্রয়োগ করেছিলাম F1 নিরপেক্ষভাবে, তখন F2 প্রয়োগ করিনি, আবার F1 থামে গেলে F2 প্রয়োগ করে আমরা এটা পাইছি। এবার করলাম কি, একই সঙ্গে F1 আর F2 বল প্রয়োগ করলাম, একই সঙ্গে কি করছি ভাই বলতো, F1 আর কি F2 বল প্রয়োগ করলাম। তাহলে প্রয়োগ করলে দেখো তো, এখানে যে x এর মান, ওটা কি লব্ধি হবে না? তাহলে কি হবে, x এর মান একই সঙ্গে যদি প্রয়োগ করি, তাহলে x1 আর x2 এর কি হবে, লব্ধি হবে। x1 আর x2 এর যদি লব্ধি হয়, তাহলে এর উপরে পাতন নীতি অনুসারে এদিকে দেখো, আমি আবার বলতেছি ভাই, প্রথমে যখন F1 বল প্রয়োগ করেছি তখন সমীকরণটা পাইছি এরকম, ধরে নাও, বুঝতে পারছো? এরপরে যখন কি পাইছি বলো তো, এইদিকে দেখো তো ভাই, এরপর যখন আমি কি করছি, F2 আলাদাভাবে বল প্রয়োগ করছি, F1 তখন নাই, এরকম সমীকরণ পাইছি। এবার করলাম কি, পার্টিকেলের পরে F1 আর F2 একসাথে বল লাগালাম, তাহলে এই দুইটা সমীকরণ এখন কিভাবে মিক্সড হবে সেরকম দেখলাম। F1 আর F2 লাগালে মনে করুন এই যে স্মরণটা পাবো লব্ধি, সেটা x1 আর x2 এর হচ্ছে কি বলতো, কি স্মরণ হবে বলো, লব্ধি স্মরণ। তাহলে এখন x1 মানে কত ছিল, a1 সাইন ওমেগা টি, প্লাস এটা কত ছিল, a2 সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, বুঝা গেল? এবার একটু সূত্র ফেলি ভাই, দেখো ত্রিকোণমিতির সূত্র মনে আছে কিনা জানি না, আমি এই যে সাইডে লেগে দিচ্ছি এই জন্য, সাইন এ প্লাস বি ইকাল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, প্লাস এরকম ছিল কস এ সাইন বি, এরকম ছিল সূত্র, ঠিক আছে? এটা এখন প্রয়োগ করবো যেখানে পরেরটাতে, এটা সাইন এ ধরবো আর এটা সাইন বি ধরবো, তো সূত্র যদি লাগাই তাহলে কেমন হয় দেখো, প্রথমটা রেখে দিলাম, ঠিক আছে, a1 সাইন ওমেগা টি, আর এটা a2 রাখলাম, তাহলে সাইন না সূত্র ফেললে কেমন দাঁড়ায় বলো, a2 সাইন এ, এই যে ওমেগা টিকে এটা ধরলাম এ আর এটাকে ধরলাম বি, সাইন এ কস বি প্লাস a2 তো দুটার সাথেই গুণ, এখানে a2 দিয়ে দিলাম, কস এ সাইন বি, ঠিক আছে? এবার যদি আমরা কমন নিই, এদিকে দেখো তো ভাই, সাইন থেকে কমন নিলাম,
এটা একটা সাইন, এদিকে দেখো এটা একটা সাইন কোন দুই জায়গায় থেকে কমন নেবো সেটাও দেখাচ্ছি। এই একটার থেকে, ঠিক আছে, আর একটার থেকে নেব হচ্ছে এটা A1, আর এখানে যদি তোমার নিই এখান থেকে কমন নিই সাইন ওমেগা টি, দুইটার থেকে যদি নিই তাহলে কেমন দাঁড়ায় একটু দেখি। তাহলে দেখো, তাহলে এই দুইটার থেকে কমন নিলাম সাইন ওমেগা টি, তাহলে এখানে আসে A1, পরেরটাতে আসে হচ্ছে A2 কস ফাই। আচ্ছা, এইবার পরে থাকে এভাবে সাজুগুজু করে লেখার জন্য এই যে কস ওমেগা 2 লিখলাম, আর ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম ভাই এই যে এটাকে আর এইটাকে, A2 সাইন থিটা। ঠিক আছে, এবার যেটা করব একটু দেখো, এবার হচ্ছে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এইটাকে আমরা হচ্ছে ধরে নেব, এটাকে ধরে নেব হচ্ছে এ কস থিটা, এই টোটালটাকে। এটা আবার পরে নিয়ে কাজ করব, যেহেতু ধরে নিলাম এটাকে ধরে নেব হচ্ছে এ সাইন থিটা। ধরলে কি দাঁড়ায়, সমীকরণ কি হয় এখানে, তাহলে এটাকে যেহেতু ধরেছি এই কস থিটা, তাহলে এরকম হবে সাইন ওমেগা টি, আর এখানে হবে কি বলতো ভাই এ কস থিটা, প্লাস পরেরটা হবে কি বলতো ভাই কস ওমেগা টি ইন্টু এ সাইন থিটা। ঠিক আছে, এটা কি সূত্র পড়ে দেখো তো, এক্স ইকাল টু কিন্তু এটা লিখতেছিলাম, এটা কিন্তু এক্স ইকাল টু লিখতেছিলাম ভাই। ঠিক আছে, মানটা নিয়ে শুধু কাজ করতেছি, মান এই যে এটা নিয়ে কাজ করতেছি, এক্স ইকাল টু হবে x1 প্লাস হচ্ছে x2, মানটা নিয়ে কাজ করতেছি, এটা থাক খালি মান। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ইকাল টু কি লিখতে পারি, এক্স ইকাল টু লিখতে পারি দেখো তো সাইন এ কস বি। ঠিক আছে, এই দুটার থেকে এ কমন আছে, এ কমন যদি নিই এদের বুঝতে আরো ভালো করে বোঝালাম, এদের সাইন ওমেগা টি আর এখানে কস থিটা, দুটার থেকে কমন নিলাম, এ দুটার থেকে এটা কস ওমেগা টি ইন্টু সাইন থিটা। তাহলে দেখো তো ভাই এই যে সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে আমি এভাবে লিখতে পারি না এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি হবে বলো তো ভাই থিটা, এই যে এক্স ইকাল টু। লক্ষ্য করছো কি দাঁড়ালো, তাহলে আমি তোমাদের এখন এটাই বোঝানোর চেষ্টা করতেছি, এদিকে দেখো লব্ধি, এটা মিনিমাইজ করলাম একটু দেখো তো ভাই। এই প্রথম সমীকরণ কি ছিল বলো, এই যে A1 সাইন ওমেগা টি, আর পরেরটা ছিল A2 সাইন ওমেগা টি প্লাস ফাই। এখন দুইটা যদি মিলিত করি দেখো প্রথম সমীকরণটাই হয়েছে দেখো এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি, খালি সাথে একটা কি অ্যাড হয়েছে বলো তো, থিটা অ্যাড হয়নি, সাথে একটা কি অ্যাড হয়েছে, থিটা অ্যাড হয়েছে শুধু, বুঝতে পারছো? প্রিভিয়াস পেজে দেখো এই সমীকরণটা ছিল প্রথম সমীকরণ আর এটা ছিল দ্বিতীয় সমীকরণ, দুটা কম্বিনেশন করে কি হয়েছে, এটা লব্ধির কিসের বিস্তারের লব্ধি পাইছি সাইন, দেখো প্রথমটাই আছে খালি এর সাথে একটা লাস্টে কি যোগ হয়েছে বলতো, এই যে থিটা যোগ হয়েছে, দেখতে পাইছো? এখন প্রশ্ন হচ্ছে এটা তো আমরা ধরে নিছি, যে এটা ধরে নিছি, তাহলে এটা নিয়ে কিভাবে কাজ করব দেখো। এখন আমরা কাজ করব কি, এ কস থিটা ইকুয়াল টু কি ছিল বলো তো, এই যে দেখো তো কি কি ধরেছি বলো, এ সাইন থিটা ইকুয়াল টু কি ছিল বলো আমাকে, এ সাইন থিটা ইকুয়াল টু কি ধরছিলাম, এই সাইন থিটা ইকুয়াল টু ধরেছি হচ্ছে A2 সাইন ফাই, এটা ধরেছিলাম, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং 2 নম্বর কি ধরেছিলাম বলো তো, এ কস থিটা ইকুয়াল টু কি ধরেছিলাম দেখো তো, এ কস থিটা ইকুয়াল টু ধরেছিলাম হচ্ছে এই যে উপরে দিলাম A1 প্লাস A2 কস ফাই, এটাই তো ধরেছিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর দিলাম, 1 নম্বর দিলাম। এখন প্রশ্ন হচ্ছে 1 এবং 2 কে বর্গ করে পাই, 1 উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার, বর্গ করে কি পাই, বর্গ করলে দেখবো দেখো তো ভাই এই পাশে বর্গ করলে কি পাই আমরা, একবারে করলাম স্কয়ার, এটা যদি স্কয়ার স্কয়ার কমন নাও তাহলে ভিতরে থাকবে কি সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা। ঠিক আছে, এবার এই পাশে কি হবে, এই পাশে হবে হচ্ছে যেহেতু স্কয়ার করছি তাহলে A2 স্কয়ার, এটা হবে সাইন স্কয়ার ফাই প্লাস
এর উপর স্কোয়ার করলে কি হবে, এই যে এর উপর এটা এ আর এটা হচ্ছে বি, একবারে করলাম ভাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে a1 স্কোয়ার প্লাস 2a বি, বি মানে হচ্ছে এটা, প্লাস হচ্ছে কি হবে বি স্কোয়ার মানে কি a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই। ঠিক আছে, তাহলে এখন দেখো তো আমরা কি পেলাম এখানে ভাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান তো 1, তাহলে এখানে শুধু থাকে a স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কি হলো, এই দিকে দেখো তো a1 স্কোয়ার আগে লিখলাম বোঝার জন্য, প্লাস এই যে 2a1। এবার দেখো তো ভাই এইটার এটা যদি নিই, একবারে করতেছি যেহেতু হাই স্কুলের ত্রিকোণমিতি করে আসছো, এই টার্ম আর এই টার্ম একবারে নিলে দুইটার মধ্যে কমন কি a2 স্কোয়ার, আর আবার কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই 1 হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, একবারে করলাম দেখো a2, আর এই যে পড়ে থাকে যেটা আছে প্লাস 2a1 a2 cos ফাই। বুঝতে পারছো? ভাই ওখানে a2 স্কয়ার হবে না? হ্যাঁ a2 স্কোয়ার, তাহলে এটা কি লব্ধি হলো না ভাই? এখন দেখো তো সমীকরণে কি বসাইছি একটু দেখো তো, এই সমীকরণে যেটা পাইছি এদিকে দেখো এ বসাইছিলাম না, এ না ভাই, আগে কি এ ছিল? একটু ভালো করে দেখো তো আগে কি এ ছিল, দেখো তো কোথাও এ নাই, এটা ছিল a1 আর এটা ছিল কি a2, এই দুইটা মিলে নিয়ে দেখো a1 আর a2 মিলে নিয়ে আমরা এ পাইছি, এটাই হচ্ছে লোভ দিয়ে যে তোমাদের ওখানে যেটা বুঝেছি এখানে এ না দে, এখানে এ দিছি আর ওখানে এ আর দিছিলাম। তো তোমরা যদি মনে করো লোভ দিয়ে আর দিব তাহলে তাই দিতে পারো, সমস্যা নাই। তোমরা যদি মনে করো যে ভাই আমরা এটা লব্ধি যেটা পাবো যে এভাবে পাওয়া যায় লব্ধি, আর দিতে হবে। বুঝতে পারছো? এই বিস্তারের লব্ধি আর দিলাম আমি, আর দেবো বোঝালাম তোমাদের বোঝার জন্য আর কি, এই যেখানে তুমি ইচ্ছা হলে আর দিতে পারো। এখন এটা তো পেলাম আমরা শুধু মান, তো দিক তো বের করতে হবে, দিক তাহলে কি হবে, এটা পেলাম বিস্তার, লব্ধি বিস্তার, এই যেটা হচ্ছে লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার। এখন প্রশ্ন হচ্ছে তাহলে দিক কি হবে, ওই যে 1 আর 2 সমীকরণ, 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা ভাগ করবো, দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা ভাগ করি, 1 নং সমীকরণ ডিভাইডেড বাই হচ্ছে 2 নম্বর সমীকরণ হতে পাই। 1 কে 2 দ্বারা ভাগ দিলে কি হয় দেখো, এই 1 কে 2 দ্বারা ভাগ দিলে উপরে থাকে a sin থিটা আর নিচে থাকে কি a cos থিটা। এখন প্রশ্ন হচ্ছে এই a আর a তো চলে যায়, তাহলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মানে কি tan থিটা, তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করেছি তাহলে উপরে কি থাকবে a2 cos phi ডিভাইডেড বাই a1 প্লাস a2, না ভাই ভুল হলো, উপরে সাইন, এই যে 1 কে 2 দ্বারা ভাগ করেছি a2 সাইন ছিল এটা, এটা সাইন। ঠিক আছে, a2 সাইন ফাই। ঠিক আছে, আর নিচে হবে a2 cos ফাই। তাহলে এখন আমরা কি লিখতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা হয়, tan থিটা। এইটা পড়াচ্ছি কিন্তু ফার্স্ট ইয়ারের, আবার রিপিট করতেছি যাতে ওদের ভালো বুঝো। সাইন ফাই ডিভাইডেড বাই হচ্ছে a1 a2 cos ফাই, এরকম ছিল, এটা দিক। উপরে একটা পেলাম মান, আর এটা হচ্ছে কি হবে বলো তো ভাই, বিস্তারের দিক, এটা দিক, আর এটা পাইছিলাম শুধু মান, বিস্তারের মান। বুঝাতে পারছি ভাই? জি ভাইয়া। এখন ভাই হ্যাঁ হ্যাঁ বিস্তার কি জিনিস আমি বলি, এইদিকে দেখো বিস্তার হচ্ছে এই জিনিস, এই সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কত দূরে ওঠে সেটাই হচ্ছে বিস্তার। এই যে আমি একটা জায়গায় দেখাচ্ছি, যেটা মনে করো এটা হচ্ছে অনুপস্থ তরঙ্গ, 8 তরঙ্গ, অনুপস্থ বা 8 তরঙ্গ, এটা হচ্ছে এই যে সর্বোচ্চ যেদিকে যায় এটা হচ্ছে বিস্তার, সর্বোচ্চ বিস্তার। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাই এটাতে একটা তরঙ্গ দিলাম, যদি এরকম হয় দুইটা তরঙ্গ এভাবে পরিপাতন হয়েছে, মনে করো এর তরঙ্গ কম, এর তরঙ্গ এরকম কম, এর তরঙ্গ কম, এর তরঙ্গ এরকম কম, এর বিস্তার মনে করো এর প্রথমটা দিলাম বিস্তার হচ্ছে a1, পরেরটা এর বিস্তার দিলাম মনে করো
A2, এই দুইটা মিলে লব্ধি বিস্তার কেমন হবে জানো? এই যে লব্ধি হবে যে এরকম, এই মাঝখান দিয়ে যাবে, এদিক দিয়ে গেল, এরকম যাবে, বেশিও না কমও না, এটা গেল, এটা হচ্ছে লব্ধি বিস্তার। তাহলে লব্ধি বিস্তার কত পেলাম আমরা বলো তো ভাই? AR। বুঝতে পারছো? এই প্রথমটার বিস্তার কত ছিল বলো তো? এই সাদাটার বিস্তার ছিল A1 ভাই, সাদাটার বিস্তার ছিল A1, ওই যে সাদা যেটা দেখাচ্ছি। এবার হচ্ছে হলুদটার বিস্তার কত হয়ে যায়? হলুদটার বিস্তার হচ্ছে A2। এই দুইটা মিলে লব্ধি কত পেলাম বলো তো? লব্ধি বিস্তার কত হবে? দুটো একটা আর একটার উপর উপরিপাতন হলে লব্ধি বিস্তার কত পেলাম বলো তো? AR না? বুঝতে পারছো? এখন একটা থাকলে সমস্যা নাই, একটা তরঙ্গের উপর যদি আরেকটা তরঙ্গ উপরিপাতন হয়, একটার উপর যদি আরেকটা পড়ে যায়, দুইটা মিলে লব্ধি তৈরি করবে। বুঝতে A1ও থাকবে না, A2ও থাকবে না, দুইটা মিলে লব্ধি হবে AR। এটা কি তোমরা বুঝতে পারছো ভাই? না বুঝতে পারো নি? হ্যাঁ ভাই যদি বুঝতে বুঝতে পারছি। না পারো আজ আর একবার দেখাচ্ছি, এদিকে দেখো। এটা A1 দাগাও, এটা A2 মনে করো, এটা বিস্তার দাগাচ্ছি, ঠিক আছে? এটা মনে করো লব্ধি বিস্তার, দাগাও। এটা হচ্ছে A1 আর এটা হচ্ছে A2, এবং দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই, আর A1 এর সাথে যেটা কোণ সেটা হচ্ছে থিটা, আর দুইটা বিস্তারের লব্ধি বিস্তার হচ্ছে AR। বুঝতে পারছো? ওই যে সামান্তরিক সূত্র মনে পড়ে, একই জিনিস, ওই জিনিসই পাইছি দেখো। এটা A1 A2 আর এটা হচ্ছে লব্ধি দুইটা মিলে, এবং এই যে A1 বিস্তারের সাথে লব্ধির কোণ থিটা, আর A1 আর A2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই। তাহলে কি হবে ভাই? লব্ধি বিস্তার কি বলে আমরা সূত্র পেলাম না? দেখালামই তো। AR ইকাল টু কি হবে? লব্ধি AR যদি স্কয়ার দাও তাহলে কি হবে? A1 স্কয়ার প্লাস কত হবে? A2 স্কয়ার প্লাস 2, A1 A2 মধ্যবর্তী কোণ কত? cos ফাই, এটা হবে। এবং দিক কি হবে বলো তো? tan থিটা। যার সাথে কোণ সে থাকবে একা, কার সাথে কোণ? A1 এর সাথে কোণ, এই যে A1 একা। যার সাথে কোণ নাই, কার সাথে কোণ নাই? A2 এর সাথে কোণ নাই, তাহলে উপরে হবে A2 সাইন আলফার বদলে ফাই হবে, কারণ দুইটার বিস্তারের মধ্যবর্তী কোণ এখানে ফাই ধরছে কিন্তু। আর এখানে কি হবে? A2 cos ফাই। এই তো উপরেরটা হচ্ছে মান, আর নিচেরটা হচ্ছে কি বলতো? দিক। এটাই পাইনি? দেখো তো, আমি ওই যে উপরের দিকে যাচ্ছি, দেখো ভালো করে দেখো। এই যে এটা পাইছি কি বলতো? এদিকে দেখো, এটা দিক, এটা দিক। এবার কি ক্লিয়ার হয়েছে? দেখো এটা মান, এটা কি বলতো ভাই? মান। এবার কি বুঝছো? হ্যাঁ, বিস্তারের লব্ধি কি হবে আর বিস্তারের দিক কি হবে হ্যাঁ ভাই বুঝছি। তরঙ্গের? আচ্ছা, তাহলে এখন আমরা দশা পার্থক্য দেখবো। দেখো দশা পার্থক্য কি একটু তোমাদের দেখাই, পরের পেজে গেলাম। দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স, ইংলিশে বলা হয় ফেজ। ফেজ মানে দশা, ঠিক আছে? ফেজ ডিফারেন্ট। ফেজ ডিফারেন্ট মানে দশা পার্থক্য। ভাই দশা পার্থক্য কি হবে একটু দেখো। এই তোমাদের সমীকরণের সাথে পরিচয় করে দিই। প্রথমটা ছিল y1 ইকাল টু কি ছিল? A1 সাইন কি লিখছিলাম বলো? ওমেগা টি প্লাস হচ্ছে কে x1। এই কে মানে হচ্ছে, আমি তোমাদের আবার বলে দিই, কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। কোনো কোনো বইয়ে দেওয়া আছে দেখবা এই সমীকরণ এভাবে না দিয়ে যে এইভাবে দেওয়া আছে, এটাও দেখাই দিই, যাতে বিভিন্ন বই বিভিন্নভাবে দেওয়া আছে, দিলেই হইলো ভাই। A1 সাইন এই যে এইভাবে দেওয়া আছে, দেখো কোনো কোনো বই এখন দেখবো ভাই আপনি পড়াচ্ছেন দেওয়া আছে আমার বইয়ে যেরকম 2 পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে ভিটি প্লাস এক্স, কিন্তু আপনি পড়ালেন উপরের সমীকরণ, এরকম তো বই খোঁজা পাচ্ছে না। ওই একই জিনিস তোমাদের একটু আমি দেখাই দিই। দেখো A1 সাইন, এই 2 পাই বাই একবারে গুণ করে দাও তো এর সাথে ভিটির সাথে, তাহলে কি হবে? গুণ করে দিলাম একবারে, 2 পাই ল্যামডা ভিতরেরটার সাথে গুণ করে দিলাম, এটা হবে ভিটি প্লাস, এদিকে দেখো তো ভাই 2 পাই ল্যামডা কে এক্স। এখন আমাকে বলো A1 সাইন, এখন বলো তো ভাই
তোমাদের মনে আছে কিনা, কতদূর মনে আছে আমি জানি না। এখন এই দিকে দেখো ভি, ভি মানে কি বলো তো ভাই? মনে আছে আলোর গতি এফ ল্যামডা, তরঙ্গ যেহেতু, এই যেহেতু বলিছে যান্ত্রিক তরঙ্গ, কে বলিছে এটা? হাইগেন্স বলিছে যান্ত্রিক তরঙ্গ, তাই আমরা যান্ত্রিক তরঙ্গ নিয়ে করাচ্ছি। আলোর মনে আছে যে শব্দ যখন পড়েছিলাম, শব্দের বেগ হবে এই যে এফ ল্যামডা, তরঙ্গ এখানে হচ্ছে কম্পাঙ্ক প্লাস হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মনে আছে? বা আলোর বেগ কি হয় বলো তো? সিকাল টু, বলো আলোর বেগ, পারবে না? আলোর বেগে না আসি, আলো এখানে দেখো তো ভি ইকাল টু এফ ল্যামডা, এই তো। এখন প্রশ্ন হচ্ছে ভি ইকাল টু যদি এফ ল্যামডা হয়ে থাকে, আমি যে সাইড নোট দিলাম, তাহলে দেখো তো ভাই ভি ইকাল টু যদি এফ ল্যামডা হয়, এখানে আছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, আর এখানে ভি এর মান বসালাম, ভি মানে হচ্ছে এফ ল্যামডা হয়, এফ ল্যামডা, আর এখানে টি আছে, তাহলে ল্যামডা ল্যামডা কাটে, কি থাকে 2 পাই এফ ইন্টু টি। ভাই কিছুক্ষণ আগেই পড়ালাম ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, তাহলে এর বদলে ওমেগা লিখতে পারবো, ওমেগা টি। তাহলে কি পেলাম বলো তো ভাই, যে গুণ দেওয়া লাস্টে কি পেলাম, এই সব মিলে কি পেলাম, ওমেগা টি। আর এই যে 2 পাই বাই ল্যামডা মানে কে না, এই যে কে, তাহলে কি লিখলাম, কে এক্স। এই দুইটা যে একই সমীকরণ, এটা কি বুঝিছো ভাই? এটাও যে সমীকরণ, এটাও সেম সমীকরণ। কোনো বই দেখে আবার চমকায় যাবে না যে ভাই এরা আমি বই দেখতেছি আর আপনি পড়াচ্ছেন এইটা দিয়ে, একই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমি দশা পার্থক্য দেখানোর চেষ্টা করতেছি। তো দুটা সমীকরণ ছিল, যাই হোক সমীকরণ দুটা দেখাই আবার। একটা সমীকরণ ছিল y1 a1 সাইন ওমেগা টি প্লাস কে এক্স ওয়ান, এটা একটা সমীকরণ ছিল। দুইটা তরঙ্গ পরিপাতন হয়েছিল। আর একটা কি ছিল বলতো ভাই, a2 সাইন ওমেগা টি প্লাস কি ছিল বলো, কে এক্স টু। ভাই সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে গতদিন তোমাদের দেখাইছিলাম, এটাকে বলা হয় ভাই, মনে করো এই একটা সমীকরণ ছিল, এর সাথে ছিল কে এক্স টু। আচ্ছা, এটাকে বলা হয় দশা। এই যে এই পুরাটা ভিতরে যেটা আছে একে বলা হয় দশা। এই সমীকরণের দশা এটা, এই সমীকরণের দশা এটা, সাইনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে দশা বলা হয়। তাহলে এখন যদি ভাই এই যে প্রথম সমীকরণের দশা বা প্রথম তরঙ্গের দশা যদি এটা হয়, দ্বিতীয় তরঙ্গের দশা যদি এটা হয়, দশা মানে হচ্ছে কোনো কণার, কোনো তরঙ্গের, কোনো কণার ওই সময়ের বেগ, কণিক বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সব কিছু মিলায় সামগ্রিক অবস্থাকে বলা হয় কণার দশা। তাহলে এই সমীকরণের এই লাল অংশটুকু এটার দশা, এটা প্রথম তরঙ্গের, আর দ্বিতীয় যে আলোক উৎস থেকে তরঙ্গ গেল তার দশা এটা। তাহলে দশা পার্থক্য কি হবে, বিয়োগ দিব, পার্থক্য মানেই তো বিয়োগ, তাই না? তাহলে দশা পার্থক্য আমরা ফাই দ্বারা বোঝাবো, দশা পার্থক্য ফাই দ্বারা প্রকাশ করলাম। মনে করো দশা পার্থক্য ইকাল টু কি হবে ভাই, বলো? বিয়োগ দিব না, এটার থেকে পরেরটার থেকে আগেরটা বিয়োগ দিলা, ওমেগা টি প্লাস কে এক্স টু মাইনাস ওমেগা টি প্লাস কে এক্স ওয়ান। তাহলে বিয়োগ দিলে কি হচ্ছে আমাদের একটু দেখি ভাই, এটা আর এটা কাটা যায়, দেখো ওমেগা টি প্লাস কে এক্স টু মাইনাস ওমেগা টি প্লাসে মাইনাসে মাইনাস কে এক্স ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাই, দেখো তো এক সেম জিনিস, সুসংগত উৎস মানে কণিক বেগ সেম, কণিক বেগ সেম হলে দুইটা কেটে গেল। এখন আমাদের কি পড়ে থাকলো, এই দুই জায়গায় থেকে কমন কি নিতে পারি, কে কমন নিতে পারি, এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই এক্স ওয়ান আর এক্স টু বলেছিলাম পথ, তাহলে পথের পার্থক্য মাইনাস যেহেতু দিছি, তাহলে কে ইন্টু ডেল এক্স। তাহলে এই যে সূত্র পাই গেলাম, এটা কিন্তু বারবার লাগবে। তাহলে কি সূত্র পাইলাম, ফাই ইকাল টু কে ইন্টু ডেল এক্স। এর অর্থ হচ্ছে যেখানে কে এর মান আমি আবার বলে দিচ্ছি, কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এখানে লাগো দশা পার্থক্য মানে হচ্ছে সূত্র দশা পার্থক্য, এই দশা পার্থক্য মানে এক ধরনের কোণ রেডিয়ানের আর কি, আর এটা হচ্ছে পথ পার্থক্য, পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের কি সম্পর্ক, এটাই। এখন যদি আর একটু ভালোভাবে বলি, সাজুগুজুভাবে বলি, তাহলে কে এর মানটা যদি বসাই দিই তাহলে কি হবে, দেখো তো ভাই, ফাই ইকাল টু কে এর মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা হয়, আর এখানে হচ্ছে ইন্টু ডেল এক্স। এটাই হচ্ছে দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক। ফাই মানে হচ্ছে দশা পার্থক্য, দশা পার্থক্য
আর এটা হচ্ছে পথ পার্থক্য। পথ পার্থক্য এই তোমাদের তোলা হয়েছে, তোলা হলে অন্য জায়গায় যাব। এই সূত্র কিন্তু বারবার লাগবে, এটাই মনে করবা। এই যে পরেরটা, হ্যাঁ কিছু কারো বলার? না ভাই, অন্য পৃষ্ঠায় যান। আচ্ছা, এই দশা পার্থক্য ফেজ পার্থক্য এটা কিন্তু লাগবে বারেবার, ঠিক আছে? কারণ ব্যাতি স্যার পড়াচ্ছি, ব্যাতি স্যারে তুমি পথ পার্থক্য আর দশা পার্থক্য যদি না বুঝো তাহলে ব্যাতি স্যার বুঝতেই পারবে না, বুঝেছো? তো এখন বলছিলাম ভাই ব্যাতি স্যারে কি দরকার, দুইটা সুসঙ্গত উৎস, কোহেরেন্ট সোর্স বা সুসঙ্গত উৎস কি তোমাদের কিছুক্ষণ আগে পড়ালাম। একটা সুসঙ্গত উৎসের নাম দিয়েছিলাম S1 সোর্স 1, আর একটা দিয়েছিলাম হচ্ছে সোর্স 2, ঠিক আছে? ধরে নিছিলাম এটা পি বিন্দুতে মিলিত হয়, এই জায়গায় পি বিন্দুতে আলো যাচ্ছে এইভাবে তরঙ্গ আকারে, এই জায়গায় মিলিত হয়েছে পি বিন্দু, এটা মনে করো। আর এখান থেকে দেখো, এখান থেকে একটু দূরে বেশি যাওয়া লাগবে, মানে পথ বেশি, দুইটার পথ পার্থক্য তৈরি হবে না ভাই? এখান থেকে সোর্স 1 থেকে পি বিন্দু কাছে, এটা যদি ধরি 10 মিটার, এই যে দেখো সোর্স 2 থেকে পি বিন্দুর দূরত্ব যদি ধরি 15 মিটার, তাহলে পথ পার্থক্য 5 মিটার হবে না বলো তো? এই x1 আমি ধরলাম, মনে করো এটা 5 মিটার, বোঝার জন্য তোমাদের বলতেছি, এত যদিও হবে না। x2 এটা ধরলাম মনে করো 10 মিটার, তাহলে বলো তো ভাই পথ পার্থক্য কত হবে? S1 থেকে পি বিন্দুর দূরত্ব কাছে 5 মিটার, আর S2 থেকে পি বিন্দুর দূরত্ব দূরে, তাহলে পথ পার্থক্য কত হবে দুইটার? 10 মাইনাস 5, এতে পথ পার্থক্য কত হবে বলো তো? x2 মাইনাস x1, পথ পার্থক্য হবে 10 মাইনাস 5, মানে 5 মিটার হবে। এই পথ পার্থক্য কি বুঝিছো? পথ পার্থক্য আসলে কি জিনিস, কেমন, যেমন সিম্পলে বুঝালাম আর কি। তো এটা মিশিয়ে দিই, তো এত তো আর হবে না। পথ পার্থক্য কত হবে পরে দেখাবো না, দেখো এগুলো সিম্পল, যেহেতু ক্যালকুলেশন জিসির পরীক্ষা করবে আর পরে। তাহলে প্রথমটার সমীকরণ কি ভাই ছিল? লিখেছিলাম y1 ইকাল টু, আর বিস্তার লিখেছিলাম a1 সাইন ওমেগা টি প্লাস কে এক্স ওয়ান, যেহেতু আর পথ পার্থক্য কে এক্স ওয়ান। আর দ্বিতীয়টার সমীকরণ কি লিখেছিলাম? y2 ইকাল টু a2 সাইন ওমেগা টি প্লাস কে এক্স টু লিখছিলাম, এই তো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ব্যতিসার হওয়ার সত্য হচ্ছে ভাই, এই প্রথম সোর্স থেকে যে আলো গেল, দ্বিতীয় সোর্স থেকে যে আলো গেল, এদের বিস্তার সমান হলে সবচেয়ে ভালো হচ্ছে তুমি ব্যতিসারটা বুঝতে পারবা, আলো অন্ধকারের ঝালর বুঝতে পারবা। যদি সমান নাও হয় তাহলে পার্থক্যটা হবে খুব কাছাকাছি। তো আমরা হচ্ছে সমানই ধরে নিলাম যে দুইটার বিস্তার হচ্ছে সমান। তো কি করা হয় জানো সমান করার জন্য? তোমাদের একটু বলি, এই যে টেকনিক অবলম্বন করে, মানুষ তো বুদ্ধিমান, এই একটা আলোই মারে এই জায়গায় দুটো পর্দা সেট করে এরকম করে, এই একটা আলো এই পাশ দিয়ে যায়, একটা আলো এই পাশ দিয়ে আসে, তাহলে দুইটার কি একই বৈশিষ্ট্যের আলো হলো, তাহলে বিস্তার এটারও এ হবে, বিস্তার এটারও কি হবে, এ হবে। একটা আলোয় মারে দুইটা ছিদ্র দেওয়া যায়, তাহলে উৎস একটা S1 হয় আর উৎস আর একটা হচ্ছে S2 হয়। বুঝতে পারছো? তাহলে বিস্তার কি সেম হবে না বলো? তাহলে বিস্তার কি হবে? সেম হবে। তাহলে ফেজ ডিফারেন্ট, মানে এদিকে দেখো তো দশা পার্থক্য, তাহলে কত হবে? দশা পার্থক্য কি বলে পড়ালাম? দশা পার্থক্য তাহলে কত হবে? যে ফাই ইকাল টু, দেখো দুইটার সাথে যদি আমরা এ করি, এর যদি দিই ভাই ওমেগা ওয়ান, ধরো এই এর বোঝার জন্য দিলাম হচ্ছে আর কণিক বেগ ওমেগা ওয়ান আর কণিক বেগ ওমেগা টু। জিনিস যদি একই আলো উৎস থেকে বের হয় দুইটা, কিন্তু খালি এই যে একটা পর্দা দিছি, এখানে একটা ছিদ্র করছি, এখানে একটা ছিদ্র করছি, তাহলে একই তো আলো। তাহলে এভাবে যদি তুমি লেখো এই যে দশা পার্থক্য, এটা তো দশা আর এটাও হচ্ছে দশা, তাহলে কি হবে? প্রথমে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ইন্টু টি প্লাস কি হবে বলো তো ভাই? এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু কি কে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি তো জানো দুইটা সুসঙ্গত উৎসর কি সেম হয়? ওমেগা সেম, কিছুক্ষণ আগেই লাগাইছিলাম। সেম হলে দেখো তো ভাই দুইটা সেম জিনিসের W1 আর W2 যদি সেম হয়, W1 আর W2 মানে কণিক বেগ সেম হলে এটা জিরো হয়ে যাবে না? তাহলে কি থাকে? দশা পার্থক্য ইকাল টু ফাই ইকাল টু থাকে হচ্ছে কে আগে লিখলাম x2 মাইনাস x1, ওই একই সূত্র ফিরে আসে। তাহলে দশা পার্থক্য ইকাল টু কি হবে? কে মানে তোমরা জানো 2π/λ, আর এটা হচ্ছে কি পথ পার্থক্য। ওই দশা পার্থক্য ইকাল টু কি হবে? 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে? এবং বিস্তার কি হবে দুইটা মিলা বলো তো? এটা এটা দিছিলাম কি A1 আর এটা দিছিলাম কি A2, তাহলে দুইটার বিস্তার কি হবে? বিস্তার তো কি বলে লব্ধি শিখালাম, লব্ধি বিস্তার হবে না দুইটা মেলা? এ আর হবে AR স্কোয়ার ইকাল টু কত হবে? A1 স্কোয়ার প্লাস হবে A2 স্কোয়ার প্লাস
A1 A2 দুইটার মধ্যে যেহেতু দশা পার্থক্য ফাই, তাহলে এখানে দেবো ফাই। বুঝতে পারছো দশা পার্থক্য? তাহলে ব্যতিসার হতে হবে দুটি সুসঙ্গত উৎস হতে। ব্যতিসার যদি আমি বলি, এদিকে দেখো, এই ব্যতিসার দুইটি সুসঙ্গত উৎস, একটা উৎস S1 আর একটা উৎস S2। উৎস হতে নিঃসৃত দুইটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে একটা আর একটার উপর পড়তে হবে, না হলে তুমি একটা আলো মারিছো ওই আকাশের দিকে, আর একটা আলো মারিছো মনে করো ইয়ার দিকে, এই তোমার পায়ের দিকে, ভূমির দিকে, তাহলে উপরিপাতন হবে। অবশ্যই একটা বিন্দুতে যায় দুইটা উপরিপাতন, মানে দুইটা আলো এক জায়গায় পড়তে হবে। উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোর দেখো তীব্রতা বৃদ্ধি পাবে, যেখানে আলোর তীব্রতা বৃদ্ধি পাবে সেখানে হবে, এখানে যদি আলোর তীব্রতা বৃদ্ধি পায় তো মিলিত হয়, এটা হবে উজ্জ্বল আলো ডোরা। আর যদি কি হয় বলতো ভাই, আলোর তীব্রতা হ্রাস পায়, তাহলে এখানে অন্ধকার দেখাবে। এভাবে পর্যায়ক্রমে আলোক অন্ধকার দেখানাকেই বলা হয় কি বলতো ভাই, ব্যতিসার ঘটনা। কোনো জায়গায় হবে অন্ধকার, কোনো জায়গায় হবে আলো। আলো হলে সমস্যা নাই, কিন্তু অন্ধকার হলে ওই জায়গায় কি হয় বলতো, দুইটা আলো মারলা কিন্তু অন্ধকারের সৃষ্টি করছে, তার মানে আলো কি যাতে বাধা দিছে, ওই জায়গায় আলো কি করতে বলতো, ফুটতে বাধা দিছে, আলো প্রকাশ পায়নি, ওই যে আলো প্রকাশ পালো না, অন্ধকারের সৃষ্টি করছে, ওটাই হচ্ছে ব্যতিসার। ব্যতিসার কেমন করবে জানো, এই যে পি বিন্দুতে যদি এরকম দেখো, হয় আলো মাঝখানে অন্ধকার, এদিকে আলো, আলো অন্ধকার, ঝালর তৈরি করবে ব্যতিসারের কাজ। তো এই যে যেখানে আলো হয়েছে সমস্যা নাই, কিন্তু এই যে যেখানে অন্ধকার তৈরি করছে সেখানে ধ্বংসাত্মক ব্যতিসার হয় অন্ধকার, আর যেখানে আলো তৈরি করেছে সেখানে গঠনমূলক ব্যতিসার। ঠিক আছে, ধ্বংসাত্মক। তাহলে আলো এই যে অন্ধকার যে সৃষ্টি করলো, দুইটা আলো মারলা, কিন্তু মজার বিষয় কোনো জায়গায় আলো হয়েছে কোনো জায়গায় অন্ধকার, এই যে আলো সৃষ্টিতে কি বাধার সৃষ্টি করলো না, এই বাধাটাই হচ্ছে ব্যতিসার। তো এই ঝালর এখন তোমাদের পড়তে হবে, আর পরের পেজে আমি যাচ্ছি। আজ একটু ক্লাস বড় হোক সমস্যা নাই, ক্লাস করতে থাকো। এখন প্রাবল্য বা তীব্রতা, পরের পেজে যাচ্ছি। দেখো তো ভাই, ইন্টেন্সিটি, প্রাবল্য বা তীব্রতা, কয়জন আছো? ছয়জন ভাইয়া। আচ্ছা, প্রাবল্য বা তীব্রতা, প্রশ্ন যদি না বুঝো জিজ্ঞেস করবা, আমরা কিন্তু মেন পড়ায় ঢুকে গেছি, কারণ 2 দিন ছিল থিওরি। ঠিক আছে, এই শব্দ অধ্যায় তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল না, তাই আমিও করাতে পারিনি, কারণ সিলেবাসে নাই। সেই অধ্যায় ছিল এরকম, কোন তরঙ্গের, যান্ত্রিক তরঙ্গের তীব্রতা হবে 2f², মানে এটা হচ্ছে কি বলতো ভাই, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, স্কোয়ার মানে বিস্তার, রো মানে ওই মাধ্যমের ঘনত্ব, ওই মাধ্যমে হচ্ছে তরঙ্গের বেগ। এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো, যদি বলি ভাই মিডিয়াম সেম, মাধ্যম সেম, মাধ্যম যদি একই হয়, সেম হয়, মাধ্যম সেম হলে কি কি কনস্ট্যান্ট হবে, এদিকে দেখো, মাধ্যম সেম মানে ওই মাধ্যমের ঘনত্ব কনস্ট্যান্ট, ঘনত্ব সেম। এই বায়ু মাধ্যমে যদি যায়, বায়ু তো সেম, ঘনত্ব সেম, এবং বায়ু মাধ্যমে বেগও সেম তরঙ্গের, শব্দ তরঙ্গের। ভাই শব্দ বায়ু মাধ্যমে যদি হয় 332 মিটার পার সেকেন্ড, কারণ আমাকে যেহেতু বলছে হাইগেন্স যে আলো হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ, তা আমি যান্ত্রিক তরঙ্গ নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে কি হবে ভাই, মাধ্যম সেম হলে মাধ্যমের ঘনত্ব সেম, ওই মাধ্যমে কি বলতো তরঙ্গের বেগ সেম। এবার যদি বলি ভাই দুইটা কি উৎস হতে হবে, সুসঙ্গত উৎস না, এই সুসঙ্গত উৎস যদি হয় S1 আর S2, ওই যে S1 যেটা দিলাম, আর S2 কে সুসঙ্গত উৎস হতে হবে। সুসঙ্গত উৎস হতে হলে কি হয়, তোমাদের কিছুক্ষণ আগে বৈশিষ্ট্য দেখালাম, কম্পাঙ্ক সেম হতে হবে। কম্পাঙ্ক সেম, কম্পাঙ্ক সেম হলে আবার কি হবে দেখো তো, ওমেগা মানে কি 2πf, কম্পাঙ্ক সেম হলে কি কণিক বেগ সেম, এটাও সেম হবে। ঠিক আছে, যেহেতু সুসঙ্গত উৎস, তাহলে কি থাকলো উপরের সূত্রতে, এভাবে যদি আমরা লিখি I ইকাল টু কি কি দেখো তো, কনস্ট্যান্ট, 2π তো কনস্ট্যান্ট, এটা জানো জন্মগত কনস্ট্যান্ট, 2 মানে কনস্ট্যান্ট, পাই মানে 3.1416, কম্পাঙ্ক সেম, এই যে কম্পাঙ্ক সেম, সুসঙ্গত উৎস যেহেতু নিছি, মাধ্যম যেহেতু একই মাধ্যম, ঘনত্ব সেম, মাধ্যমের বেগ সেম, তাহলে সব মিলে লিখলাম কে, আর এখানে খালি থাকলো বিস্তার, এই যে বিস্তার স্কয়ার। ঠিক আছে, যেখানে কে ইকাল টু কি, এই কে আবার ইকাল টু কি, এখানে এই সূত্রতে কে ইকাল টু আমরা ধরেছি 2πf² রো ভি, এটা। তাহলে আমরা কি পাইলাম বলো তো ভাই, প্রাবল্য। এদিকে দেখো, প্রাবল্য হবে কি, তাহলে দেখো তো, কে যদি তুলে ফেলি দেখো, প্রাবল্য হবে বিস্তারের বর্গের সমানুপাতিক, তার মানে যার প্রাবল্য যত বেশি সে তত বেশি উজ্জ্বল আলো দিবে। তাহলে বিস্তারের যদি ভাই
বর্গের সমানুপাতিক হয়, তার মানে বিস্তার যত বেশি হবে কি হবে, তত বেশি উজ্জ্বল আলো দেবে। এটা লিখে ফেলো, প্রাবল্য যত বেশি উজ্জ্বল আলো দিবে তত বেশি। লেখা হলে বললো, লেখা হলে একবার বলবা শুধু। ঠিক আছে, এই যার প্রাবল্য যত বেশি, প্রাবল্য যত বেশি হবে উজ্জ্বল আলো তত বেশি দেবে। আবার প্রাবল্য কার সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে যার বিস্তার বেশি হলে আলো তত বেশি উজ্জ্বল হবে। তোলা হইলে বলবা। হ্যাঁ, পরের পেজে গেলাম, এদিকে দেখো আবার উৎস দেখালাম S1। একটা উৎস ছিল কি আলোক উৎস S1 সোর্স 1, আর এটা হচ্ছে সোর্স 2 আলোক উৎস। পি বিন্দুতে আবার মিলিত করলাম, পি বিন্দুতে। ঠিক আছে, এই যে এখানে এই যে পি বিন্দুতে, কেন একটা আরেকটার উপর উপরে পাতন না হলে জীবনে ব্যতিচার সৃষ্টি হবে না। তা আমরা জানি প্রথমটার যদি প্রাবল্য I1 হয়, I1 ইকাল টু দিলাম কে, যেহেতু প্রথমটার কি বিস্তার ছিল এ, তাহলে এ স্কোয়ার। আর পরেরটার প্রাবল্য কত হবে I2, যেহেতু কে কনস্ট্যান্ট, এটার বিস্তার আমি ধরেছিলাম A2, তার A2 স্কোয়ার হবে। তাহলে পি বিন্দুতে কি হবে ভাই, লব্ধি প্রাবল্য কত হবে IR। তো লব্ধি প্রাবল্য IR ইকাল টু হবে, কে তো কনস্ট্যান্ট থাকবে, তাহলে এই যে দুইটার যেহেতু বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে এখানে লব্ধি বিস্তার, লব্ধি বিস্তারের উপর স্কোয়ার। এখন তোমরা তো জানো যে ভাই আমরা তাহলে লব্ধি বিস্তার বের করবো কিভাবে, কিছুক্ষণ আগেই দেখালাম। এই লব্ধি বিস্তার বের করবা হচ্ছে ভাই, এটা ছিল A1 আর এটা ছিল A2, এভাবে লিখবা A1 স্কোয়ার A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos ফাই। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইদিকে এখন কি করবো, এইদিকে দেখো তো, এই তোমাদের আমি সূত্র দেখালাম, I ইকাল টু ছিল হচ্ছে কে এ স্কোয়ার। তাহলে এরকমই যদি হয় তাহলে এইদিকে কি হবে দেখো তো, I ইকাল টু কি লিখবো বলো, A ইকাল টু কি লিখবো বলো, A ইকাল টু লিখবো হচ্ছে I ডিভাইডেড বাই কে স্কোয়ার। তাহলে A ইকাল টু কি হবে, A ইকাল টু রুট ওভার কি হবে বলো তো, রুট ওভার I ডিভাইডেড বাই কি কে। চলে সেটাই বসাই। ঠিক আছে, এখন A স্কোয়ার ইকাল টু কি হতো, তাহলে এটা যদি A স্কোয়ার হতো, A স্কোয়ার হলে এটা হতো I ডিভাইডেড বাই কে। তাহলে এখানে লব্ধির উপর স্কোয়ার আছে, কার উপর স্কোয়ার, লব্ধি। তাহলে এখানে কি লিখবো, যেহেতু লব্ধি এটা, তাহলে প্রাবল্য লব্ধি ডিভাইডেড বাই কে স্কোয়ার আছে, এটা কি লিখবো বলো তো ভাই, I1 লব্ধি, আর প্রাবল্য হচ্ছে I1 দিলাম কে, এটা কি লিখবো বলো তো ভাই, I2 ডিভাইডেড বাই কে প্লাস হচ্ছে 2 ইন্টু, এইখানে দেখো তো এবার A1 আছে কিন্তু স্কোয়ার নাই, তাহলে A1 থাকলে A থাকলে কি হবে, রুট ওভার কে ডিভাইডেড বাই I ডিভাইডেড বাই কে হলে এটা কি হবে, রুট ওভার I1 ডিভাইডেড বাই কে ইন্টু এটা কি হবে, রুট ওভার I2 ডিভাইডেড বাই কে cos ফাই। ঠিক আছে, কাটাকাটি করলে কি হয়, সবগুলো কি এপার ওপার কাটিয়ে দিলাম, কমন হলে IR ইকাল টু ইন্টেন্সিটি মানে এটা প্রাবল্য ইকাল টু হবে I1 I2 প্লাস রুট 2, একসাথে রুট থাকলে একসাথে লেখা যায়, I1 I2 লিখলাম, I1 I2 cos ফাই। বুঝিস সূত্র, এখান থেকে নিয়ে আসলাম, এটা ছিল বিস্তারের সূত্র, বিস্তারের সূত্র থেকে প্রাবল্যের সূত্র নিয়ে আসলাম, উঠাও, এটা ছিল বিস্তার, আর এখান থেকে নিয়ে আসলাম প্রাবল্য হলে কি হয়, প্রাবল্য। তোলা হলে বইলো, হয়ে গেছে ভাই, অপর পৃষ্ঠা দেন। বুঝিছো? হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে বেন পড়া, দেখো ধ্বংসাত্মক ব্যতিসার আর গঠনমূলক ব্যতিসার পড়াবো। এবার সে টান দাও এভাবে খাতায়, এই গঠনমূলক ব্যতিসার উজ্জ্বল আলো আর ধ্বংসাত্মক ব্যতিসার অন্ধকার। এখানে লাগো গঠনমূলক ব্যতিসার, গঠনমূলক ব্যতিসার, ইংলিশ হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সংক্ষেপে CI লিখলাম, CI কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক ব্যতিসার।
এই গঠনমূলক ব্যতিসার মানে তোমরা খাতায় লিখে রাখো, এখানে উজ্জ্বল আলো সৃষ্টি করবে। আর এটা ধ্বংসাত্মক ব্যতিসার মানে ধ্বংস করে দিবে দুইটা মিলে, একটা তরঙ্গ আর একটার উপর পড়ে লব্ধি জিরো বানায় দিবে। লব্ধি যদি জিরো বানায় তাহলে অন্ধকার সৃষ্টি হবে, তাহলে ধ্বংসাত্মক ব্যতিসার। ধ্বংসাত্মক ব্যতিসারের ইংলিশ নাম হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিআই সংক্ষেপে। এখানে অন্ধকার, এই যেখানে ধ্বংসাত্মক ব্যতিসার হবে সেখানে অন্ধকার, লেখা ফেলো আলো অন্ধকার। এ পাশে হবে আলো। গঠনমূলক ব্যতিসার মানে আলোর সৃষ্টি করবে, আর ধ্বংসাত্মক ব্যতিসার মানে অন্ধকারের সৃষ্টি করবে। ঠিক আছে? আচ্ছা, তোলা হলে বইলো কি ব্যাপার, এটা গেল তোলা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এবার লেখো 1 নম্বর লেখো। এই দুইটা দাঁড়াও, টান দিয়ে আলাদা করি, টান দিয়ে এখন লেখো, এটার 1 নম্বর লেখো। ভাই যেখানে গঠনমূলক ব্যতিসার হবে সেখানে প্রাবল্য লব্ধি অথবা বিস্তার, অথবা বিস্তার অর দাও, এটা অর, অথবা বিস্তার মানে লব্ধি বিস্তার হবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম হবে মানে গঠনমূলকে। এটা 1 নম্বর। ধ্বংসাত্মক হলে কি হবে? লব্ধি প্রাবল্য অথবা লব্ধি বিস্তার হবে মিনিমাম, সর্বনিম্ন, মিনিমাম, মিনিমাম হবে 1 নম্বর। 2 নম্বর, এটারও সূত্র হবে এরকম, আর আবার লেখা দিচ্ছি, বারবার লিখতেছি ভাই যাতে না ভুলো। I1 I2 প্লাস 2 রুট I1 I2 cos ফাই। এই ফাই মানে হচ্ছে দশা পার্থক্য, পড়াইছিলাম না কিছুক্ষণ আগে, দুইটা বিস্তারের মধ্যে দশা পার্থক্য। তাহলে এটার সূত্র কি হবে? লব্ধি বিস্তারের সূত্র এটা তো দেখালাম, a1 স্কয়ার a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ফাই। এটার সূত্র সেম, সূত্র তো সেমই হবে, কিন্তু শুধু খালি এটা হবে ম্যাক্সিমাম আর এটা হবে মিনিমাম। এটা হবে এখানে ম্যাক্সিমাম এই দুইটা, আর এই জায়গায় হবে মিনিমাম, দুইটাই এক সেম লেখো পাশে। আর ইকাল টু এটা হবে সেম সূত্র, কিন্তু মানটা হবে এটার ম্যাক্সিমাম আর এখানে এপারে হবে মিনিমাম, সূত্র একই সেম। I1 I2 প্লাস 2 রুট I1 I2 cos ফাই। আর এটা হবে হচ্ছে বিস্তার, আর স্কয়ার ইকাল টু হচ্ছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2 a1 a2 cos ফাই। 2 নম্বর গেল। এবার 3 নম্বরে আসি। 3 নম্বর আর একবার দাগ দিয়ে বড় করি। 3 নম্বর, নাম্বার 3 হচ্ছে ভাই এটা কখন ম্যাক্সিমাম মিনিমাম হবে বলো তো? তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না ভাই, তোমাকে খালি একটাই অ্যাক্সেস দেওয়া আছে, তুমি যে চেঞ্জ যেটা করতে পারবা সেটা হচ্ছে দশা, পথ পার্থক্যের মাধ্যমে দশার পার্থক্যের সৃষ্টি করতে পারবা, এটা চেঞ্জ করতে পারবা। তাহলে এটা ম্যাক্সিমাম বানাতে যদি চাও, আর এর মান ম্যাক্সিমাম, আর এর মান ম্যাক্সিমাম, তো অবশ্যই তোমাকে তাহলে কি করতে হবে? এগুলো যেহেতু চেঞ্জ করতে পারতেছো না, তাহলে এর মান ম্যাক্সিমাম হতে হবে। cos ফাই এর মান কি হতে হবে বলো? ম্যাক্সিমাম। এই cos এর ম্যাক্সিমাম মান কত জানো তো? cos আর sin এর ম্যাক্সিমাম মান হচ্ছে +1 আর মিনিমাম মান হচ্ছে কত? -1। না জানলে একটু হাই স্কুলের ভালো করে পড়বা, এই ম্যাথ বই ভালো করে পড়বা, ত্রিকোণমিতি বলে দিলাম। cos এবং sin এর সর্বোচ্চ মান 1 +1 আর সর্বনিম্ন মান -1। ভাই কোথায় কোথায় বলো তো এই +1 হবে cos এর মান 0 ডিগ্রিতে। তুমি এটা কিভাবে মনে রাখবা পরীক্ষা আমি দেখাই দিচ্ছি, দেখো আমি না হয় এখানে লিখলাম, আমার মুখস্থ আছে তাই লিখলাম 4 পাই 6 পাই ডট ডট ডট। ঠিক আছে, তাহলে সূত্র আমি সংক্ষেপে সূত্র লিখতে পারি এরকম 2n পাই
এই জায়গাগুলোতে কসের মান সর্বোচ্চ হবে, যেখানে এন এর মান হচ্ছে 0 1 2 3, মনে রাখবা ডট ডট ডট। এদিকে দেখো, প্রথমে 0 0 বসাও, তাহলে ফাই এই যে 0 ডিগ্রি, তারপরে 1 বসাও, তাহলে 1 বসালে 1 গুণ হলে তো 2 পাই, তারপর 2 বসাও, 2 দুগুণ 4 4 পাই, 3 বসাও, 3 দুগুণ 6 6 পাই। বুঝিছো সূত্র? জি ভাইয়া। আর না হলে তোমাদের গ্রাফ আমি দেখাই দিচ্ছি কোন কোন জায়গায় কস সর্বোচ্চ হবে আর কোন কোন জায়গায় সর্বনিম্ন হবে। আচ্ছা পরে দেখাচ্ছি, এদিকে দেখো, এটা মিনিমাম হতে হবে ভাই। কসের মিনিমাম মান কত বলো তো ভাই? কসের মিনিমাম মান হচ্ছে -1, মিনিমাম মান হচ্ছে -1। ঠিক আছে, তো কোথায় কোথায় পাবো? ফাইয়ের মান কত হলে মিনিমাম পাবো? -1 পাবো একটা 180 ডিগ্রিতে, কস 180 ডিগ্রি -1। 3 পাই পাবো, 5 পায়ে পাবো, আর একটা পাবো হচ্ছে 7 পায়ে, ডট 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 দাও। এখন হচ্ছে সিম্পল সূত্র লেখা দিই, ফাই ইকাল টু 2n - 1 পাই। তাহলে এখানে এই যে সূত্র, এই সূত্রের এখানে n এর মান কোথায় থেকে শুরু হবে লেখা দিলাম, n এর মান হবে 1 থেকে শুরু। আর তুমি যদি বলো ভাই আমি 1 থেকে শুরু করবো না, 0 থেকে শুরু করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে হবে যে নিচে লেখা দিলাম, সবই লিখে দিই। তাহলে এই যে এই ফাইয়ের মান যদি এভাবে ধরো, তোমাদের বই যেটা দেওয়া আছে সেটা অনুসারে করালাম, আর হায়ার লেভেলের বই এটা দেওয়া আছে +1 পাই ধরো, ঠিক আছে? তাহলে n এর মান শুরু করতে হবে 0 থেকে, প্লাস যদি দাও 0 1 2 3, দেখো একই জিনিস হয় তোমাদের বদলি। এদিকে দেখো, এই ফাইয়ের মান কত হলে -1 পাবো? দেখো পাই হলে এই সমীকরণে বসাও তো 1 বসাও তো, প্রথমটা মান কিন্তু 1 থেকে শুরু করছে, এটি দেখো যখন মাইনাস দ্বারা সূত্র দেখেছি। তো 1 করলে কি হবে? যে 2 এর সাথে 1 গুণ হলে 1, আর 1 থেকে 2 থেকে 1 বিয়োগ হলে যে পাই হয়। এখানে দেখো তো 0 বসাও তুমি, 2 এর জায়গায় 0 বসালে পাই হয়। দুইটা যে একই জিনিস, বুঝিছো? এই দুইটা যে সেম জিনিস। একটা শুরু হয়েছে প্লাস দিলে তোমার 0 থেকে শুরু হবে, আর যদি মাইনাস দাও মাঝখানে 1 থেকে শুরু হবে। এটা কি বুঝছো ভাই? জি ভাইয়া। এটা দশা পার্থক্য দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে দশা পার্থক্য যদি দেখার থাকি, পদ পার্থক্য কি হবে? এদিকে দেখো, দশা পার্থক্যের সাথে তো পদ পার্থক্যের সম্পর্ক আছে। এটাই কিন্তু মেন জিনিস পড়ছে, বারবার লাগবে, বারবার লাগবে, এটা বারবার দরকার। এদিকে দেখো এই সূত্র, এটা 3 নম্বর হলে, আচ্ছা টান কেন দিলাম, 3 নম্বর হলে এবার 4 নম্বর লেখো। নাম্বার 4 হচ্ছে, নাম্বার 4 হচ্ছে এই, এটা তো ফাই মানে কি ছিল বলো তো? দশা পার্থক্য না? এটা কিন্তু দশা উপরে যেটা করলাম এটা দশা পার্থক্য। দশা পার্থক্য যদি এরকম হয় উজ্জ্বল আলো পাবা, আর দশা পার্থক্য যদি এরকম হয় অন্ধকার আলো পাবা। এবার পদ পার্থক্য কি হবে? সূত্র তো তোমাদের কি বলেই দেখালাম, ডেল এক্স ইকাল টু ল্যামডা ডিভাইডেড বাই, ও এটা তো প্রথমে বুঝতে পারবে না, আমি মেন সূত্র করে দিই। এই সূত্র কি বলে দেখালাম না? দশা পার্থক্য ইকাল টু কি ছিল ভাই বলো তো? 2 পাই বাই ল্যামডা ইন্টু কি পদ পার্থক্য। তাহলে পদ পার্থক্য ইকাল টু কি হবে? এটা যদি লিখি, ডেল এক্স ইকাল টু ল্যামডা যাবে উপরে, 2 পাই আসবে নিচে, ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, এখানে 5। বুঝিছো সূত্র কোথায় থেকে আসলো? এটার থেকে আসলো। এটা এপারে গেলে ল্যামডা যাবে উপরে, এটা আসবে নিচে। তাহলে এখন পথ পার্থক্য দেওয়া যদি প্রশ্ন আসে, কোথায় অন্ধকার পাবো আর কোথায় আলো পাবো, সেটা যদি দেওয়া প্রশ্ন আসে, এখন দেখো সেটা লিখবো। এখন বলেছে হচ্ছে পথ পার্থক্য যদি এরকম হয়, তোমাদের দেখালাম মনে আছে? এই যে আমি পেজে চলে যাই তো, একটু দেখাই তো, প্রিভিয়াস সত্য লেখা দিলাম, অনেক পড়াইছি। এখানে কি লেখা ছিল দেখো তো, এই যে 5 নম্বরের দিকে লক্ষ্য করো, নাম্বার 5, এই তরঙ্গ দুইটির বিস্তার সমান বা প্রায় কাছাকাছি হতে হবে। দেখো নাম্বার 5, পর্যায়ক্রমিক উজ্জ্বল এবং অন্ধকার আলোর জন্য পথ পার্থক্য যত কমে, অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের এটা জোড় গণিতক হবে, এটা জোড়। এই অর্ধ তরঙ্গের যদি জোড় গণিতক হয়, অর্ধ তরঙ্গ মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটার যদি ভাই এর জোড় গণিতক হয়, জোড় মানে হচ্ছে 2, এখানে 2 বাদ দা 4 6, এরকম যদি হয় তাহলে কি পাবো? উজ্জ্বল আলো পাবো। আর অন্ধকার আলো কোথায় পাবো বলো তো? অযুগ্ম গণিতক অন্ধকার আলো পাবো, এটা যদি এরকমই হয়, এটা যদি এরপরে হয় 3, এরপরে 3 না হয় ধরো 5 হয়েছে, 7 হয়েছে, তখন কি পাবো? অন্ধকার পাবো, তাই না?
যেহেতু বলা আছে আমি এখন দেখি তোমাদের এই যে দেখাই দিচ্ছি কিভাবে হয়, দেখো এখন দেখতে পাবা। ডেল এক্স ইকাল টু, এদিকে দেখো পথ পার্থক্য যদি 0 হয়, ল্যামডা হয়, 2 ল্যামডা হয়, 3 ল্যামডা হয়, তাহলে আমরা কি উজ্জ্বল আলো পাবো। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি এটা কি করালেন? ভাই জিরোটা পরে বলতেছে, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এটা সেন্ট্রাল ব্রাইটনেস, এটা পরে পড়াচ্ছি সেন্ট্রাল ব্রাইটনেস। এখন দেখো তো ভাই এই ল্যামডাকে আমরা এভাবে লিখতে পারি না? এই দেখো তো অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের কি জোড় গুণিতক না? 2কে কিভাবে লিখতে পারি পরেরটা বলো তো? এই যে 2কে এটাকে 4 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 লিখতে পারি না? জোড় গুণিতক হলো না? 3কে কিভাবে লিখতে পারি বলো তো? 6 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 লিখলে সমস্যা আছে? ওরা মানে এই জন্য বললো যে পথ পার্থক্য যদি দেখো তো অর্ধ তরঙ্গের জোড় গুণিতক হয়, মানে যুগ্ম গুণিতক হয়, তাহলে আমরা উজ্জ্বল আলো পাবো। কি আলো পাবো? উজ্জ্বল। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাই আমরা কি পাইলাম, তাহলে ডেল এক্স ইকাল টু, সেটাই আমরা দেখব। তাহলে এখানে ছিল কি, তাহলে ডেল এক্স আবার লিখলাম, এই যে ডেল এক্স ইকাল টু লিখলাম হচ্ছে ভাই এখানে কি ছিল দেখো তো ভাই, ল্যামডা ডিভাইডেড বাই 2। এটা আসলে বের করবা কিভাবে ভাই? ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই বসালাম। এখন কি বসাবো বলো তো ভাই? এই পায়ের মান কোনগুলো বসাবো বলো উজ্জ্বল আলো পাইতে হলে? এই যে উপরে পায়ের মান বসাইনি, দেখো তো পায়ের মান 0 বসাবো একবার, 2 পাই বসাবো একবার, 4 পাই বসাবো একবার, তারপরে কত বসাবো? 6 পাই। তো প্রথমে তোমরা আমাকে বলো তো ভাই এর সব মিলে কি বসাইছিলাম বলো তো? সব মিলে যে কমন সূত্র কি ছিল বলো? কমন সূত্র বসাইছিলাম 2n পাই না? তাহলে এই যে ফাইয়ের জায়গায় কত বসাবো দেখো, 2n পাই। তাহলে 2n পাই বসালে দেখো তো পাই পাই কাটে, তাহলে সূত্র কি পাই? n ল্যামডা পাই না? এই কে কে কাটলো ভাই? যদি বুঝতে না পারো এইদিকে দেখো 2 পাই, এখানে 2 আর এখানে পাই কেটে গেল, তাহলে n পাই হবে। কি হবে? n পাই। তাহলে পথ পার্থক্য কত হলে আমরা বলো তো উজ্জ্বল আলো পাবো? আবার আমি দেখাই দিচ্ছি, পথ পার্থক্য এই যে এরকম হইলে, তাহলে ডেল এক্স ইকাল টু কি পাইতে হবে বলো? ডেল এক্স ইকাল টু যদি হয় এন ল্যামডা, সেই জায়গায় আমরা উজ্জ্বল আলো পাবো। উজ্জ্বল আলো মানে গঠনমূলক ব্যতিসার, গঠনমূলক ব্যতিসার মানে উজ্জ্বল আলো। তাহলে যেখানে এন এর মান কি থেকে শুরু হবে? এন এর মান হবে 0 1 2 3 4 ডট 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 ডট। ভাই তাও যদি না বোঝে, এখন দেখো তোমাদের আর একভাবে বোঝাই। এই দশা পার্থক্য 0 হলে উজ্জ্বল আলো পাবো, তাহলে এখানে বসাও। এই যে দশা পার্থক্য 0 বসালে ডেল এক্স এর মান 0 হবে, যে প্রথমটা 0। এবার পরের মান 2 পাই বসাও, এখানে 2 পাই বসালে 2 পাই 2 পাই কাটে কি হবে? পরের মান ল্যামডা হবে। দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? ল্যামডা হবে। মিম আসো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এইদিকে দেখো 2 পাই যদি বসাও, এই জায়গায় দেখো 2 পাই বসালে 2 পাই কাটে কি হবে? ল্যামডা। এরপরে কত বসাতে হবে বলো তো উজ্জ্বল আলো পাইতে? দশা পার্থক্য কত বসাবো? ফাইয়ের মান 4 পাই। এটি 4 পাই বসালে 2 পাই কাটলে এখানে 2 থাকে, তাহলে 2 ল্যামডা হবে, এই যে 2 ল্যামডা। এরপরে কত বসাবো বলো তো? 6 পাই না? তাহলে এখানে যদি 6 পাই বসাই 2 ল্যামডার সাথে কাটলে 3 থাকে, যে 3 ল্যামডা। বুঝতে পারছো কি কাহিনী? হ্যাঁ। আচ্ছা, এবার আসি ধ্বংসাত্মক ব্যতিসার, এই পারেরটাতে আসি। 4 নম্বর ভাই ধ্বংসাত্মক ব্যতিসার দেখো তো কি করলে ধ্বংসাত্মক ব্যতিসার পাবো, মানে অন্ধকার আলো পাবো। অন্ধকার আলো পাবো আলোর সারণে। দেখো তো ডেল এক্স এর মান যদি কি হয় দেখা দিচ্ছে, এদিকে দেখো ডেল এক্স ইকাল টু, তো এই সূত্র পাইলাম ল্যামডা প্লাস ফাই। এখন এই সূত্রের ইকাল টু কি হতে হবে বলো তো? এই যে অর্ধ, তোমাদের তখন পড়ালাম না যে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের যদি অযুগ্ম গুণিতক হয় সেখানে অন্ধকার আলো পাবো বা ধ্বংসাত্মক ব্যতিসার পাবো। তাহলে এদিকে দেখো তো এটার সাথে কিছু গুণ নাই, মানে কি গুণ আছে বলো? 1 গুণ নাই। এরপরে 2 ইন্টু যদি ল্যামডা দিয়ে দিকে ল্যামডা ডিভাইডেড বাই 2, 2 দেওয়া যাবে না, তাহলে কি দিতে হবে বলো তো? অযুগ্ম মানে হচ্ছে 3। তারপরে কত হবে বলো তো ভাই? তারপরে হবে হচ্ছে এই 3 এর পরে কত আছে অযুগ্ম? 5 ল্যামডা ডিভাইডেড বাই 2। এই 5 এর পরে কত আছে? 7। এরকম চলতেই থাকবে, ল্যামডা ডিভাইডেড বাই 2 এবার চলতেই থাকবে। তাহলে এটা পাচ্ছি কিভাবে দেখো? তাহলে ডেল এক্স ইকাল টু কি লিখবো? ডেল এক্স ইকাল টু লিখবো হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, আর এখানে হচ্ছে কি 2n মাইনাস 1। মনে আছে এটা কেন লিখলাম 2n মাইনাস ওয়াই পাই? এই যে ফাইয়ের মান বসাও, ওই যে উপরে ফাই নাই, ফাইয়ের মান এই জায়গায় বসাও। ফাইয়ের মান ছিল 2n মাইনাস 1 পাই ল্যামডা। কিন্তু ভাই মাইনাস যদি ধরি তোমাদের একটা অবশ্যই বুঝতে হবে, কিন্তু এই ল্যামডা এটা কাটে ফাই,
তাহলে কি হয় ল্যামডা বাই 2 2n মাইনাস 1। এই কোনো বই আছে, বিভিন্ন বই বিভিন্ন আছে, সে লেভেলে তখন সূত্র উল্টা পাল্টা করে ফেলে যে ভাই কি পড়ালেন। এই আমি আবার বোঝাচ্ছি, এদিকে দেখো, যদি মাইনাস দাও এন এর মান শুরু হবে কোথায় থেকে বলো তো ভাই? এন এর মান শুরু হবে কোথায় থেকে বলো আমাকে? 1 থেকে। 1 2 3 থেকে শুরু হবে। আর তোমরা যখন ওই যে ইসাক স্যারের বই যারা পড়বা সেখানে দেওয়া আছে, এদিকে দেখো ডেল এক্স ইকাল টু সূত্র লেখা আছে এইভাবে, এটাও সূত্র দিয়ে দিচ্ছি। এই যে দেখো প্লাস দিয়ে শুরু করলে এন এর মান 0 থেকে শুরু হবে। তাহলে তুমি যদি এরকম করো ল্যামডা ডিভাইডেড বাই 2 2n প্লাস 1 1 থেকে যদি শুরু করো প্লাস দাও তাহলে এন এর মান শুরু হবে 0 থেকে। 0 1 2 3 4 এও চলতেই থাকবে, যেটা ভালো লাগবে সেটা করবা। তাহলে ওটা উঠাও, সমস্ত ওঠানো হলে বইলো 4 নম্বর উঠানো হলে বলবা। উঠানো হলে বলবা। কয়জন আছো তোমরা? হয়ে গেছে ভাইয়া। 4 জন। আচ্ছা উঠানো হয়েছে। হ্যাঁ ভাই লাস্ট এটা ল্যামডা বাই 2 2n প্লাস 1 এটা না? কোনটা ভাইয়া? এই যে ডেল এক্স সমান ল্যামডা বাই 2 ইনটু 2n প্লাস 1। এটা ল্যামডা বাই 2। হ্যাঁ ল্যামডা বাই 2 বাই 2 2n সূত্র plus কারেক্ট। 1 তুমি যদি মাঝখানে মাইনাস দাও এন এর হ্যাঁ মান শুরু করতে হবে কি দ্বারা বলো তো ভাই? এই যে পাই আর পাই কাটে, এন এর মান শুরু করতে হবে 1 থেকে। আর তুমি যদি প্লাস দাও এন এর মান শুরু করবো কোথায় থেকে বলো? 0 থেকে। 0 থেকে। এটাই হচ্ছে মেন মেকানিজম। এই যে ইসাক স্যারের বই যারা পড়বা তারা দেখবে যে নিচেরটা দেওয়া আছে, তখন ওই আমি পড়াইছি মাইনাস, তুমি যা পড়তেছো বইয়ে প্লাস। এই প্রত্যেকবার ছেলেবেলা ঝামেলা হয়, তখন বলে ভাই কি হলো এটা। কিন্তু মাইনাসের একটা সুবিধা আছে, পরের যখন জিনিস এগুলো পড়াবো তখন দেখবা দুইটা এমনিতেই আলাদা হয়ে গেছে, কিন্তু প্লাস হলে দুইটা আলাদা আলাদা তোমাকে বুঝাতে হবে। যদিও বুঝে দেবো না, সমস্যা নেই। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে মনে থাকবে এপারেরটা, এপারের যত ক্যালকুলেশন করেছি সবগুলো আলো, আর এপারে যত ক্যালকুলেশন করেছি সবগুলো কি অন্ধকার। অন্ধকার। পরের পেজে গেলাম, একটি বেশি লেখা হয়ে গেছে, এখন লাগো। এবারে পড়াচ্ছিলাম কি গঠনমূলক, আর ওপরে পড়াচ্ছিলাম কি বলতো ভাই? ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক বা অন্ধকার, তাই না? তো এখানে কি ছিল, যেহেতু নতুন পেজ গেছে নতুন জায়গায় আরেকবার একটু লেখি। এই যে এখানে যেহেতু গঠনমূলক ব্যতিসার ছিল এই পাশে আই আর, আর এ আর এর মান কত ছিল বলতো? ম্যাক্সিমাম, তাই না? আর এখানে কি ছিল? এই যে ইন্টেন্সিটি মানে প্রাবল্য, লব্ধি প্রাবল্য এবং লব্ধি বিস্তার কি ছিল বলতো? মিনিমাম ছিল অন্ধকারে, তাই না? কি ছিল? মিনিমাম। এবং এখানে সূত্র ওই পেজে কি দেখলাম? ডেল এক্স ইকাল টু কত? মেন সূত্র এন পাই না, এন ল্যামডা, যেখানে এন এর মান কোথায় থেকে শুরু হবে? 0 থেকে। 0 1 2 3 ডট ডট ডট। আর এখানে কি ছিল ভাই সূত্র বলো তো? ডেল এক্স ইকাল টু কি বলে লিখলাম? ল্যামডা ডিভাইডেড বাই 2। যদি তুমি মাইনাস দাও তাহলে এন এর মান কোথায় থেকে শুরু হবে বলো? মাইনাস দিলে এন এর মান শুরু হবে 1 থেকে। 1 2 3 ডট ডট ডট। আর তুমি যদি ওই যে ডেল এক্স ইকাল টু ল্যামডা ডিভাইডেড বাই 2 যদি প্লাস দাও 2n প্লাস 1, তাহলে এন এর মান শুরু হবে 0 থেকে। 0 1 2 3 ডট ডট ডট। বুঝেছো? এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বরে আসি। ওই 1 নম্বর আবার রিপিট করালাম। তো ভাই ম্যাক্সিমাম যখন হবে তখন cos ফাই এর মান কত লেখা হয়েছে? cos ফাই ইকাল টু প্লাস 1 লেখা হলো না, কারণ cos এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1। ম্যাক্সিমাম মান কত? 1। তো সেই জায়গায় কি লেখা হয়েছিল বলো? এই ম্যাক্সিমাম মান যদি 1 হয় তাহলে লব্ধি বিস্তার কত হবে? সূত্র ছিল এরকম, এই তো a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ফাই। এই cos ফাই এর মান কত ছিল? 1 না? যেহেতু এটা ম্যাক্সিমাম, cos ফাই এর ম্যাক্সিমাম মান 1, তাহলে এখানে 1 বসাও, তাহলে কত হবে? আর ইকাল টু হচ্ছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার। তো 1 মান হলে এটা লেখার দরকার নেই, গুণ হলে এটাই হয়। তাহলে এটা কিসের সূত্র হলো? a প্লাস বি হোল স্কয়ার সূত্র না? তাহলে বিস্তার কত হবে? ম্যাক্সিমাম আর স্কয়ার, তাহলে a1 প্লাস হচ্ছে a2 তার উপর স্কয়ার। তাহলে অতএব এখানে দেখো তো ভাই লব্ধি বিস্তার হবে সরাসরি যোগ দুইটার,
যেখানে আলো হবে সেখানে হবে যে লব্ধি বিস্তার হবে, এটা সরাসরি যোগ। ঠিক আছে, এবার যদি অন্ধকার হয় 2 নম্বর, অন্ধকার হলে কি ছিল, cos phi এর মান কত হতে হবে, -1। -1 হতে হলে তখন লব্ধি বিস্তার কত হবে, ar স্কয়ার ইকাল টু a1 একবারে লিখলাম ভাই, a2 স্কয়ার এটা মাইনাস লিখলাম, এই যে cos phi এর মান যদি -1 বসে তাহলে এটা মাইনাস হয়ে যায়, -2 a1 a2। তার মানে কি লব্ধি কত পাবো বলো তো, ar স্কয়ার, এটা মাইনাসের সূত্র, a1 মাইনাস a2 হতে পারে, a2 মাইনাস a1 হতে পারে, সূত্র পড়াইছিলাম, যেটা বড় হবে সেটা আগে লিখতে হবে। অতএব এখানে কি হবে বলো তো, লব্ধি বিস্তার হবে দুইটার বিয়োগ ফলের সমান, যেখানে অন্ধকার আর দুইটার বিস্তার যদি সেম হয়, আমি বলেছিলাম সেম হলে সবচেয়ে ভালো হয় আলো অন্ধকার বোঝা, তাহলে 0 হয়ে যাবে, বুঝিছো? 2 নম্বর গেল। এবারে যে এটা করে আর একটু বৈশিষ্ট্য দেখা শেষ, আজকে অনেক পড়াইছি, এই টিউটোরিয়াল বারবার দেখবে, এটা কিন্তু বেসিক, বারবার বলতেছি, আমরা হচ্ছে মেন পড়ার, সেটার হচ্ছে বেসিক। তাহলে প্রাবল্য কত হবে, আই আর ইকাল টু ম্যাক্সিমাম হলে প্রাবল্যের সূত্র কি দেখালাম, I1 প্লাস হচ্ছে I2 প্লাস 2 রুট I1 I2। ভাই এটা এটা কেন হলো, এরপরে তো cos phi ছিল, কারণ এখানে cos এর মান কত ভাই বলো তো, ম্যাক্সিমাম হিসাব করতেছে 1, তাই 1 এখানে লিখলাম না, 1 গুণ দেওয়া যায় না দেওয়া যায়। তাহলে এখন অতএব একবারে যদি করি আই আর ইকাল টু হবে, এটা কি কেউ বুঝলা দেখো তো যে এটা কেন হইলো ভাই, √I2 তার উপর স্কয়ার, এটা হবে প্রাবল্য যদি উজ্জ্বল আলো হয়। এটা কি বুঝলা এই লাইন থেকে এটা কিভাবে আসলো ভাই? দেখো I1 মানে কিভাবে লিখতে পারো তুমি বলো তো, এটা এটা লিখলে সমস্যা আছে, I1 স্কয়ার, তাহলে এটা স্কয়ার হলো, আর এটা কি হবে বলো তো ভাই, এটা আমি লিখে দিচ্ছি, আই আর ইকুয়াল টু √I2 তার উপর স্কয়ার প্লাস 2, এটা আলাদা আলাদা ভাবে লেখা যায়, একবার সে লিখলেও যায়, এক আলাদা ভাবে লিখলে তাহলে কত হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা লেখা যায়। যদি উজ্জ্বল আলো হয় তাহলে প্রাবল্য হবে, লব্ধি প্রাবল্য হবে এটা এটা। অন্ধকার হলে কি হবে দেখো, অন্ধকার অন্ধকার হলে প্রাবল্য হবে I1 মানে -1 হবে, তাই না সূত্র, এই যে cos এর, এখানে cos phi ছিল, কিন্তু এখানে cos phi ছিল, আর আগের পেজে দেখে আসো cos phi ছিল, cos phi এর মান এখানে +1 বসালাম, এখানে কত বসাবো, -1 -1 বসালে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2 ইনটু √I1 I2, ঠিক আছে, তাহলে লব্ধি হবে IR ওই √I1 মাইনাস √ হচ্ছে I2 তার উপর স্কয়ার, এই ঠিক আছে। এই ব্যাতি স্যার যেহেতু পড়াচ্ছি, ব্যাতি স্যার আমাকে শেষ করতে হবে, এই জন্য এত পড়াচ্ছি, বুঝতে পারছো? ধৈর্য রাখা যাবে না ভাই, কারণ একটা আলাদা আলাদা পড়া হলে পরের দিন আবার তোমাকে ওই শুরু থেকে বোঝাতে হবে যে ভাই এটা এটা ছিল, এটা ছিল, সমস্যা, এই জন্য একটু সময় বেশি লাগতেছে, ধৈর্য ধরে থাকো। ধৈর্য ধরা হলে, যারা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকতে পারবে তারাই সফল হবে, যার ধৈর্য নাই তার কাজ নাই, পড়ালেখার বিষয়, বুঝেছো? হ্যাঁ তোলা হয়ে গেছে, এখন লাগো আলোর ব্যাতি স্যারের বৈশিষ্ট্য লাগো দিয়া, দুটো অঙ্ক করা শেষ। দেখো আলোর ব্যাতি স্যারের বৈশিষ্ট্য, আলোর ব্যাতি স্যারের বৈশিষ্ট্য, আলোর ব্যাতি স্যারের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য সেটা আমরা দেখবো, নাম্বার 1, ঠিক আছে। তাহলে দুইটি সুসঙ্গত উৎস, বারবার তো বললাম, সুসঙ্গত মানে কি সেটাও বললাম, তাই না? দুইটি কি উৎস হবে, সুসঙ্গত বা কোহেরেন্ট ইংলিশে বলা হয়, দুটি সুসঙ্গত উৎস হতে একই মাধ্যমের কোনো বিন্দুতে, এই মাধ্যম একটা হবে, তুমি যদি একটা পানির মধ্যে থেকে মারো, একটা বায়ুর মধ্যে থেকে মারো, তা হবে না, ঠিক আছে, একই মাধ্যমের। দুটি সুসঙ্গত উৎস হতে একই মাধ্যমের কোনো বিন্দুতে
আলোক তরঙ্গমালা উপরিপাতনের ফলে, এই উপরিপাতন হওয়া লাগবে অবশ্যই, একটা আলোর উপর আরেকটা আলো পড়তে হবে। আলোক তরঙ্গমালার উপরিপাতনের ফলে ব্যতিসারের সৃষ্টি হয়। ঠিক আছে। 2 নম্বর, ব্যতিসারের ফলে এই আলোর পট্টি পাওয়া যায় বা আলোর ঝালর, বেদগুলা সব সমান হয়। যতটুকু অন্ধকার হবে, ধরো এরকম দিলাম, এতটুকু যদি উজ্জ্বল আলো হয়, এই মাঝখানে অন্ধকারও হবে ঠিক সমান পরিমাণ। এই যে দেখো, এর বেদ যদি এটা হয়, মনে করো ধরে নিলাম 0.2 মিলিমিটার, এর নিচে অন্ধকার হবে, তাই আবার এটা আলোর ঝালর, এতটুকু আলো হয়েছে, মাঝখানে অন্ধকার নাই, এরকম। তো 2 নম্বর লাগো, ব্যতিসার ঝালরে, আলোর ঝালর তৈরি হবে, কোথাও অন্ধকার কোথাও আলো, বলে গেল ব্যতিসার আকার কাটা দাও। ব্যতিসার ঝালরে সাধারণত পট্টিগুলোর বেদ সমান হয়, পট্টিগুলোর বেদ বা প্রস্থ সমান হয়, কোনোটা কম বেশি হবে না, কিন্তু যে একটা আলো মোটা আর একটা আলো চিকন এরকম হবে না, সেম সেম হবে। 3 নম্বর, ব্যতিসারের উজ্জ্বল পট্টি এবং অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্বগুলো সমান হবে। পট্টিগুলোর অন্তর্বর্তী দূরত্বগুলো সমান হবে। ঠিক আছে, 3 নম্বর গেল। এই দূরত্ব সমান কি একটু বলি, এটা হচ্ছে মনে করো উজ্জ্বল আলো, মাঝখানে অন্ধকার, এটা উজ্জ্বল আলো, মাঝখানে অন্ধকার, এটা উজ্জ্বল আলো, মাঝখানে অন্ধকার। এবার তুমি যদি ভাবো এই অন্ধকার থেকে এই অন্ধকারের দূরত্ব কত, যা হবে এই আলোর থেকে এই আলোর দূরত্ব তাই হবে। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে ব্যতিসারের অন্ধকার পট্টিতে কোনো আলো থাকবে না, একবার পুরাই অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার থাকবে। এরকম হবে না যে আফসা আলো আফসা অন্ধকার, যেখানে অন্ধকার। দেখো ব্যতিসারে অন্ধকার পট্টিতে কোনো আলো থাকবে না, এটা সম্পূর্ণ অন্ধকার থাকবে। পাঁচ নম্বর, 6 নম্বর, 6 নম্বর দেখো, ব্যতিসারের সব উজ্জ্বল পট্টিগুলোর আলোর প্রাবল্য সমান থাকে, মানে সবগুলো সমান। 5 নাম্বার, 5 নম্বর লাগো, এই ব্যতিসারের সব উজ্জ্বল পট্টিগুলোর আলোর প্রাবল্য সমান থাকে। এরকম হবে না যে একটা মনে হবে যে তোমার এই ভাই এই আলো বেশি উজ্জ্বল এই আলো কম উজ্জ্বল, তা হবে না, সব আলোগুলো একই উজ্জ্বল হবে। তাহলে লাগো ব্যতিসারে সব উজ্জ্বল পট্টিগুলোর ছেলেরা কেউ আছে না ভাইয়া, প্রথম থেকে কেউ ছিল? ও ইলেকট্রো আসে চলে গেছে, পরে একটু আগে নূর আসে 2 মিনিট থেকে চলে গেছে। আলোক প্রাবল্য সমান থাকে। আচ্ছা দেখো, ব্যতিসারের সব উজ্জ্বল পট্টিগুলোর আলোক প্রাবল্য সমান থাকে।
কোনো জায়গায় বেশি অন্ধকার বা কোনো জায়গায় কম অন্ধকার হবে না। এখন আমরা হচ্ছে দুটো অঙ্ক করে আজকের পড়া এখানে শেষ। তোলা হলে বলো, খালি দুটো অঙ্ক করে শেষ, আর 5 মিনিট লাগবে হয়তো। হয়ে গেছে। হয়েছে? এখন লাগো কোশ্চেন হুম। 1 লাগো। কোশ্চেন 1, কোশ্চেন 1-এ বলেছে যদি বিস্তার a1 a2 দুটা সমান হয় এবং সেটার মান যদি a হয় এবং প্রাবল্যও যদি সমান হয়, প্রথম প্রাবল্য, প্রথম উৎসের প্রাবল্য, দ্বিতীয় উৎসের প্রাবল্য দুটা সমান i হয় তবে a max বিস্তারের ম্যাক্সিমাম মান, a মিনিমাম মান এবং প্রাবল্যর ম্যাক্সিমাম মান এবং প্রাবল্যর মিনিমাম মান কত হবে? ঠিক আছে, চলো তোলা হলে বলো অঙ্ক সলিউশন করা শুরু করব। সলভ করা। ঠিক আছে, তাহলে দেখো তো ভাই, হ্যাঁ। প্রাবল্যের ম্যাক্সিমাম মান, তাহলে আমরা সূত্র কি জানি? আর স্কয়ার ইকুয়াল টু কত? a1 স্কয়ার a2 স্কয়ার প্লাস a1 a2 কি ছিল? cos ভাই, এই তো। এখন দুইটাই সমান ভাই, a1 a2 সমান কার সমান? a এর সমান। তাহলে এখানে বসাও স্কয়ার, এখানে বসাও স্কয়ার, প্লাস a আর a মিলা কত হবে? 2 স্কয়ার, আর এখানে থাকে কত? cos ফাই। ঠিক আছে, তাহলে কমন নিলাম ভাই, এখানে দেখো তো 2 স্কয়ার, a মিলা 2 স্কয়ার, এখানে হচ্ছে 2 স্কয়ার cos ফাই। তাহলে কি হবে? দুটার মধ্যে দেখো যদি কমন নিই, কি কমন যাবে? 2 স্কয়ার কমন নাও, কমন নিলে এখানে হবে 1 আর এখানে হবে cos ফাই। ঠিক আছে, তাহলে নিলাম 2 স্কয়ার। ভাই সূত্র মনে আছে কিনা তোমাদের জানি না, একটু আমি দেখাই দিই সাইডে, ত্রিকোণমিতিক যেটা ভেক্টরে দেখাইছিলাম। 1 প্লাস cos 2 থিটা ইকাল টু 2 cos স্কয়ার থিটা, মনে আছে কিনা জানি না, ভেক্টরে দেখাইছিলাম, বা এই যে সূত্র দেখাইছিলাম ভেক্টরে এরকম, cos 2 থিটা ইকাল টু হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। মনে পড়ে কিনা দেখো একটু, মনে না পড়লে সমস্যা নাই, এদিকে দেখো এখানে cos ফাই নাই, তা আমি এটা এভাবে বিবেচনা করতে পারি না। 1 প্লাস cos, এখানে 2 নিলে কি হবে এটা বলো তো? উপরে ফাই আর নিচে কত হবে? 2 না? এই যে এর সাথে মিলানোর জন্য এই সূত্রে গেলে তখন কি লিখতে পারি বলো তো? 2 cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2। তাহলে 1 প্লাস cos ফাই মানে আমরা লিখতে পারি হচ্ছে কি 2 cos ফাই ডিভাইডেড বাই 2, স্কয়ার হবে উপরে। ঠিক আছে, সূত্রের স্কয়ার, এই যে স্কয়ার। তাহলে এখন হচ্ছে এই 2 আর এই 2 কাটে না, এটা তো ইয়ার 2 2 4 হবে, গুণ হবে, কাটে না। তাহলে 4, ঠিক আছে, a স্কয়ার cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2, এটা কি ইকাল টু পাইছি বলো তো? দেখেছো উপরে? এটা a আর স্কয়ার ইকাল টু, কিন্তু এটা a মানে লব্ধি বিস্তার স্কয়ার, তাহলে স্কয়ার কাটা দিলে আমার তো দরকার লব্ধি বিস্তার a আর। তাহলে 2 কে করলে 4 কে করলে কত হয়? 2 এর উপর দিলে হচ্ছে স্কয়ার রুটে কাটে cos ফাই ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো দুইটা সমান হলে কি হবে? এই যে এটা হবে বিস্তার। কিন্তু এখন আমাদের চাইছে কি? চাইছে হচ্ছে ম্যাক্সিমাম বিস্তার কত হবে, মিনিমাম বিস্তার কত হবে। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম বের করি, তাহলেই হবে। ম্যাক্সিমাম দুই পাশে দাগালাম, এক পাশে ম্যাক্সিমাম বের করি, এই পাশে ম্যাক্সিমাম করি, ওই পাশে মিনিমাম করি। ভাই ম্যাক্সিমাম এই পাশে করলাম, ম্যাক্সিমাম মানে কি বলতো? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে গঠনমূলক ব্যতিচার। আর মিনিমাম কোথায় হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ধ্বংসাত্মক ব্যতিচার। তো ভাই সর্বোচ্চ কত হবে? কসের মান যদি সর্বোচ্চ হয়, কারণ অন্যগুলো পরিবর্তন করতে পারবে না, কসের মান কত হয়? 0 ডিগ্রিতে সর্বোচ্চ হয়, cos 0 এর মান 1। তাহলে উপরের সমীকরণে কি হবে? cos 0 এটা যদি 0 হয়, দেখো তো ফাই এর মান 0 হলে 0 কে 2 দ্বারা ভাগ করলেও 0, cos 0 এর মান 1, তাহলে কি পাই বলো তো? লব্ধি বিস্তার কত হলে এটাই আনসার। 2a হলে হচ্ছে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম
এটা ম্যাক্সিমাম 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 হবে এ ম্যাক্স ইকাল টু কত পাইলাম 2a। আর মিনিমাম কোথায় হয় বলো, মানে মিনিমাম কোথায় পাবো? কস কত ডিগ্রির মান মিনিমাম? -1, -1 মানে কস 180 ডিগ্রির মান। তাহলে কত হতে হবে ফাই, এই পাই মানে 180 ডিগ্রি, পাই মানে ডিগ্রিতে করলে 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, এটাই মিনিমাম। তাহলে 180 ডিগ্রির মান যদি হয়, এই ফাইয়ের মান যদি পাই হয়, তাহলে পাইকে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 90, কস 90 এর মান 0। তাহলে এ মিনিমাম পাবো কি ভাই বলো তো ভাই? 0 হলে। এই 0 কিভাবে হলো বুঝিছো না বুঝে দেবো আবার? যারা বুঝতে পারছি না। যারা 0 কিভাবে হলো বুঝো না, এই যে উপরে সূত্র ফেলো, এই যে এ আর ইকাল টু 2a cos পাই ডিভাইডেড বাই 2, মানে cos পাই ডিভাইডেড বাই 2 মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 90 মানে 0। ডিগ্রি। তাহলে সবগুলাই 0 হলো। হ্যাঁ, এখন ভাই প্রাবল্য কত হবে দুটো সমান হলে? তো প্রাবল্যতে যাই। প্রাবল্য, লব্ধি প্রাবল্য ইকাল টু কি হয়, কি বলে সূত্র লাগালাম না, I1, এটা কিন্তু স্কয়ার হয় না ভাই, I2 প্লাস 2 ইন্টু কি ছিল, রুট ওভার I1 I2 cos কত 5। তাহলে সবগুলাই সমান। কি বলে দিছে বলো তো ভাই? ওখানে বলেছিল I1 I2 ইকাল টু হচ্ছে I ছিল, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি এটা? এটা I1 I1, তাহলে 2 একবারে লিখলাম 2I স্কয়ার, ঠিক আছে? না 2I স্কয়ার কেন, I1 I1 মানে 2I ভাই, এটা তো যোগ আছে, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ 2 এর আগে কি ওটা প্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস সমান সমান হয়ে গেছে, প্লাস প্লাস। তাহলে দেখো তো ভাই, এটাই এটাই, তাহলে কত হবে 2I, আর এটাই এটাই স্কয়ার রুটে কি কাটবে না 2I, এখানেও 2I কিভাবে হলো বুঝিছো? এক লাইন ডাউন মারলাম আমরা ভাই, I1 এর মানও I, এটার মানও I, I গুণ করলে I স্কয়ার, স্কয়ার রুটে কাটে I থাকে 2I, আর এটা I, এটা I যোগ করলে 2I, বুঝিছো? না বুঝলে ওই জায়গায় জিজ্ঞেস করবা, যেহেতু লাইন আমি অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, যত ডাউন মারা চলে যাচ্ছি এই আর কি। 2I ইন্টু ওই যে সূত্র তো কিছুক্ষণ আগে পড়ালাম, এই যে এরকম হলে কি হয় 2 ইন্টু কস স্কয়ার 5/2। তাহলে সর্বসাফল্যে কি পেলাম? অতএব আই আর ইকাল টু হচ্ছে 2 আর 2 গুণ করলে হবে কত 4, 4I cos স্কয়ার 5 ডিভাইডেড বাই 2। এই সূত্রটা এখন আমার মিনিমাম আর ম্যাক্সিমাম বের করতে হবে, মিনিমাম আর ম্যাক্সিমাম। এই পাশে বের করি মিনিমাম, আর এই পাশে বের করি হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্স, আর এই পাশে হচ্ছে মিনিমাম। এখন বলেছে ভাই ম্যাক্সিমাম মানেই জানো তো প্রাবল্য যত হবে এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, উজ্জ্বল আলো, আর এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ধ্বংসাত্মক ব্যতিসার, মানে কি আলো এটা বলো তো ভাই? অন্ধকার। এটি সর্বোচ্চ হয় কখন ভাই? আই আর সর্বোচ্চ হবে কখন? যখন কসের মান সর্বোচ্চ হবে, cos 0 ডিগ্রির মান সর্বোচ্চ, তাহলে cos 0 এর মান 1, তাহলে কত হবে বলো তো? আই আর এটাই ম্যাক্সিমাম মান 4I হবে। আর মিনিমাম মান কত হবে বলো তো? কততে পাবো? 180 ডিগ্রিতে পাই, -1, -1 এখানে বসালে, -1 বসালে -1 এর উপর এদিকে দেখো তো ভাই, পাই বসালে কত হবে বলো? 180কে 2 দ্বারা ভাগ দিলে 90, 90 cos 90 এর মান 0, 0 এর উপর স্কয়ার করলেও 0, তার মানে কি হবে বলো তো ভাই? আই আর ইকাল টু 0, ঠিক আছে? এটা মিনিমাম মান, বোঝাতে পারছি? নাহলে বলবা কোথায় বুঝো নি, তোলা হলে বলো। বুঝিছো? তোলা হয়েছে? হ্যাঁ। এখন পরের প্রশ্ন যাই, কোশ্চেন 2। কোশ্চেন 2 লাগো তো। একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য। একটি তরঙ্গের বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4। বিন্দুদের দশা পার্থক্য কত? ঠিক আছে?
তোলো তোলো। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য এত, বিন্দুদের দশা পার্থক্য কত? ভাই সূত্র তোমরা জানো, দশা পার্থক্য ইকুয়াল টু হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। মনে আছে সূত্র? প্রথমে বহুবার পড়ালাম। 2π/λ, পথ পার্থক্য বলেছে হচ্ছে λ/4, 4 এর λ কাটে, এখানে হচ্ছে 2 কাটে, এখানে 2 থাকে, তার মানে হচ্ছে এই যে এই দশা পার্থক্য। দশা মানে হচ্ছে কোণ বোঝায়, একটা কোণ। এটা কত কোণ হলে বলো তো ভাই? 90 ডিগ্রি, 180/2। এটা অ্যান্সার। কে বোঝেনি অঙ্ক? তোলা আসবে, বুঝিস অঙ্ক? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এবার লাস্ট শেষ অঙ্ক, কোশ্চেন 3। আজকে এখানেই পড়া আমাদের শেষ। দেখো বুয়েটে আসছিল রিটেনে, দেখো কত সহজ অঙ্ক আসে, কিন্তু মনে হয় ভাই কতই কঠিন। 10 মার্কের প্রশ্ন আসছিল বুয়েট। এটা আসছিল হচ্ছে 2015-16 সেশনে বুয়েট, এটা রিটেন আসছিল। রিটেন প্রশ্ন বলা হয়েছে, এদিকে দেখো, π/3 দশা পার্থক্যের, এই বন্ধ করো, গাড়িয়া চালু আছে, শব্দ আসতেছে। যখন তোমাদের বুঝতে অসুবিধা হবে তখন চালু করে কথা বলবো। এত দশা পার্থক্যের সদিশ দুইটি, এত দশা পার্থক্যের সদিশ দুইটি অস্থায়ী তরঙ্গ, দুইটি অস্থায়ী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। এদের বিস্তার যথাক্রমে এদের বিস্তার যথাক্রমে 4 এবং 5 একক হলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? কত? তোলা হলে বলবা। নকদিবাজি ভাই হয়ে গেছে, সলিউশন করেন। ততক্ষণ আমি দাঁড়িয়ে আছি, বলে আবার স্টপ করে দেব। ভাই এখানে দশা পার্থক্য কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? ভাই এখন দশা পার্থক্য কত বলেছে বলো? π/3। ঠিক আছে, এই একটা বলেছে বলো তো, দুইটা বিস্তারের, দেখো দুইটা তরঙ্গর, একটার বিস্তার a1 আমি ধরলাম হচ্ছে 4, আর একটা বিস্তার হচ্ছে কি বলেছে বলো তো? 5 একক। তো লব্ধি বিস্তার চাইছে, তো আমরা সূত্র তো জানি, লব্ধি বিস্তার মানে কি হবে বলো তো ভাই? √, এখানে যখন স্কয়ার দিয়েছিলাম এখানে √, দিয়েছিলাম না, একবার √, দেয়া করলাম। a1² + a2² + 2a1 a2 cos phi, সূত্র তো এটাই ছিল তাই না? তাহলে এখন মান বসাও, এটাই আসছে 10 মার্ক, কিছু আসেনি। একটা হবে 4 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার প্লাস 2 × 4 × 5 cos কত ডিগ্রি বলো তো? cos আছে কত? π/3 মানে 60, π মানে 180 ডিগ্রি, π/3। এটা ক্যালকুলেশন করে দেখবা আসবে হচ্ছে 7.81 একক, যতদূর আমার মনে আছে, তোমরা করে দেখো। তোলা হলে বলো এখানে। আল্লাহ হাফেজ। তোলা হয়েছে? জি ভাইয়া। হয়ে যায় আজকে এখানে শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম।